হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? একটু দ্রুত বলো। বলো সবাই দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা এবং এভরিথিংস ওকে আছে কিনা? এসি অফ করো। শীতের মধ্যে মাইরে ফেলবো নাকি আমাকে? ওকে, সব কিছুই ঠিক আছে। আজকে আহ, তোমরা জানো যে অভিদত্ত তুষারের ক্লাস নেওয়ার কথা ছিল। তো সে বলেছে যে সে বায়োলজি পারে না। সো রাজীব ভাই আপনি নেন। সো আই এম হেয়ার ওকে। সো গত দিনে আমরা কিন্তু পরিপাকে হরমোনাল এবং স্নায়বিক নিয়ন্ত্রণ যখন পড়ার সময় আমরা একটা দারুণ জিনিস দেখছি। সেটা হলো কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল রিফ্লেক্স। কিন্তু আজকে আমরা দেখব কিভাবে আমাদের গ্যাস্ট্রিক রসক্ষরণ হয়। গ্যাস্ট্রিক রস প্লাস আন্ত্রিক রস দুইটাই আমরা দেখব। আন্ত্রিক রস ক্ষরণ। তো তোমরা দ্রুত আমাকে বলো তো গ্যাস্ট্রিক রস কোথায় ক্ষরণ হয় এবং আন্ত্রিক রস কোথায় ক্ষরণ হয়? দ্রুত বলো তো। সাউন্ড হালকা বাজতেছে, বাজতে দাও। বলো গ্যাস্ট্রিক রস কোথায় ক্ষরণ হয় এবং আন্ত্রিক রস কোথায় ক্ষরণ হয়? গ্যাস্ট্রিক রস হচ্ছে স্টোমাকে বা পাকস্থলীতে, রাইট। আর আন্ত্রিক রস হচ্ছে অন্ত্রে, অ্যাকচুয়ালি ডিওডেনামে। ঠিক আছে। তো তোমরা যদি এতদূর পর্যন্ত বুঝতে পারো তাইলে তোমাদের বাকিটা বুঝতেও কোনো অসুবিধা হবে না। আমি একটা কাজ করি, আমার একটা চেয়ার দরকার বইটা রাখার জন্য, কারণ আজকে আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তোমরা কারা কারা আছো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে চ্যাপ্টারটা শেষ করবা? কারা কারা আছো বলো। এক স্টুডেন্ট বলতেছে ভাইয়া আহ, ওই যে টেলিগ্রামে যেগুলো লিক হইতেছে আমরা কি ওই ক্লাসগুলো করব? তুমি যদি ওই ক্লাসগুলো করো, এক, তুমি কোনোদিন আমার সাথে শেষ করতে পারবা না। আলটিমেটলি তুমি বায়োলজি শেষ করতে পারবা না। দুই নম্বর হচ্ছে এখানে এক্সাম হয়, তুমি ওখানে এক্সাম সিস্টেমে অংশ নিতে পারবা না। তিন নম্বর হচ্ছে এখানে আজকে আমরা চেষ্টা করব তোমাদের সাথে বাই ডিরেকশনাল কথা বলতে, মানে তোমাদের যে এতদিনের প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো নিতে এবং উত্তর দিতে। বহুদিন ধরে তোমাদের সাথে কথা হয় না, আমরা এটাও কথা বলবো। এবং আরেকটা দারুণ জিনিস হচ্ছে আমি কিন্তু তোমাদের চেষ্টা করি যারা রেগুলার, যারা ভালো করতেছো, একটা একটা সাইকেলে 2-3 বার হচ্ছে ক্যাশ মানি দিতে। যেহেতু ক্যাশ মানিটা দিই, এমনও হইতে পারে যে তুমি এখানে আসছো, পড়ালেখা করতেছো, দ্যাট ইজ ইনকাম, টাকাও ইনকাম করতেছো, রাইট? বলো সবাই বুঝতে পারতেছো কিনা? এবং কারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে? আজকে খুবই দারুণ জিনিস আছে, বলো তো। ওকে, থ্যাংক ইউ। প্রায় 100 জনের মতো আজকে ক্লাস করছে। হ্যাঁ। আর টেলিগ্রামে যেটা আছে, টেলিগ্রামে যেটা আছে সেটা চুরি, চুরি ইজ অলওয়েজ চুরি। তুমি যে পড়ালেখা করো সেম অবস্থা, ওকে। আচ্ছা, সো আজকে আমরা দেখবো যে পরিপাক হইতেছে, এই রসগুলো যে ক্ষরণ হইতেছে এক এক করে আমরা সব দেখবো। ওকে, প্রথম আমরা একটা ছবি দেখি। মোটামুটি এর মধ্যেই পরিপাকটা মোটামুটি শেষ হয়ে যায়। আমরা সবই দেখছি, এখন আমরা পাকস্থলী দেখবো এবং ডিওডেনাম দেখবো। ওকে, তো আমাদের টার্গেট কি আজকে? আমাদের টার্গেট হচ্ছে প্রথমে গ্যাস্ট্রিক রসক্ষরণ। তাহলে গ্যাস্ট্রিক রসক্ষরণের 3টা ধাপ আছে। 1 নম্বর ধাপ হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে স্নায়ুবিক পর্যায়। স্নায়ুবিক পর্যায়, একটু বড় করে লিখতেছি, যেটার আরেকটা নাম হলো সেফালিক ফেজ বা সেফালিক পর্যায়। সেফালিক পর্যায়, এটা আরো একটা নাম হচ্ছে, আর কোনো নাম নাই। তোমরা একটু দেখো তো, স্নায়ু মানে কি? এখানে স্নায়ু জড়িত থাকবে, রাইট? কি জড়িত থাকবে? এখানে স্নায়ু জড়িত থাকবে।
প্রথমে আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। স্নায়ু জড়িত, কোন স্নায়ু? দিস ইজ ভ্যাগাস স্নায়ু, তাই না? ভ্যাগাস স্নায়ু সবসময় দেখবা এখানে ভ্যাগাস স্নায়ু, কারণ পরিপাক নালী এবং এর আশেপাশে পুরো অঞ্চলটায় ভ্যাগাস স্নায়ু নামক স্নায়ু দ্বারা কাভার করা। ঠিক আছে। সেফালিক মানে হলো, দেখো তো স্নায়ুর হেডকোয়ার্টার কোথায় বলো তো? ব্রেন না? স্নায়ুর হেডকোয়ার্টার কোথায়? ব্রেন। তাহলে এই যে আমরা ভ্যাগাস স্নায়ুর কথা বলতেছি, তাহলে ব্রেন থেকে আসছে, এসে কাজ করতেছে না? তাহলে আমরা এটাকে কি সেফালিক পর্যায়ে বা ব্রেনের পর্যায়ে বলতে পারি? পারি না? সো এইটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যেটা, সেটার নাম হলো গ্যাস্ট্রিক পর্যায়, একটু পরে আমি বলবো। গ্যাস্ট্রিক পর্যায়ে, তাহলে বলো তো এই গ্যাস্ট্রিক পর্যায়ে সমস্ত কিছু পাকস্থলীতেই ঘটবে, ঠিক কিনা? সমস্ত কিছু পাকস্থলীতে। ওই পর্যায়ে মাথা জড়িত, এই পর্যায়ে সবকিছু পাকস্থলীতে ঘটবে। আমরা আসলে কি দেখতেছি? এই যে গ্যাস্ট্রিক জুস, অ্যাসিড কিভাবে ক্ষরণ হবে এবং পাকস্থলীর রস কিভাবে ক্ষরণ হবে এবং পরবর্তীতে কিভাবে বন্ধ হবে। 3 নাম্বার যেটা, সেটা হলো আন্ত্রিক পর্যায়। কি পর্যায়? আন্ত্রিক বা ইন্টেস্টিনাল ফেজ। ইংরেজিগুলোও দেখবা, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রিতেও সেম, কিন্তু ইংরেজিগুলো দেখতে হবে, কারণ ভবিষ্যতে যখন তোমরা মেডিকেল, ভার্সিটি, বুয়েট সব কিছুতেই পরীক্ষা দিবা, সব সময় তুমি এগিয়ে থাকবা, সব সময় তুমি এগিয়ে থাকবা। ওকে, লাইট ঠিকঠাক আছে? লাইট ঠিকঠাক আছে? তোমার ফোনের ব্রাইটনেস বাড়াও। সো ফার্স্ট জিনিসটা, পরিপাক আমরা এখন কোথায় করবো বলো তো? পাকস্থলীতে। এই যে গ্যাস্ট্রিক রসক্ষরণ দেখতেছি, তাহলে পরিপাক কোথায় দেখবো আমরা? পাকস্থলীতে, তাই না? পাকস্থলীতেই পরিপাক দেখবো। তাহলে ফার্স্ট কাজ, খাদ্য এখন এখানে, খাদ্য মুখে চলে আসছে, খাদ্য এখন এখানে, তাহলে পাকস্থলী কি কর্মযজ্ঞ শুরু করবে কিনা? মুহিব, তুমি একবার চিন্তা করো তো, তুমি একবার চিন্তা করো যে তোমার বাসায় যদি আত্মীয় স্বজন আসে, ধরা যাক তোমার হচ্ছে বোন, বন্ধুলা ভাই আসতেছে, তোমার আম্মা, তোমার মা রান্না কি আসার পর আসুক তারপর শুরু করবো, নাকি আগে থেকে শুরু করে? আগে থেকে। তোমার বন্ধুলা ভাই দেখো এখানে, তোমার আম্মা এই জায়গায় রান্না বান্না শুরু করছে, মানে প্রিপারেশন শুরু করছে, তারা আসবে, ধোয়া মোছা, রান্না বান্না বা রুম ক্লিন করা, এভরিথিং তাদের জন্য, রাইট? তাহলে প্রথম পর্যায়ে ঘটনা দেখবো আমরা এখানে কি ঘটতেছে, কিন্তু খাদ্য এখন কোথায়? ওখানে। তাহলে বলো তো এই খাদ্যের খবরটা কি ব্রেনে যাবে না? ব্রেনে যাবে না? কিসের মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে। আবার বলো তো ব্রেনের মাধ্যমে খবরটা কোথায় আসবে? পাকস্থলীতে আসবে না? তাহলে পাকস্থলীতে ক্ষরণ শুরু হবে না বলো তো সবাই? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ। বলো ঠিক আছে কিনা? সিম্পল। ওকে, 1 ঘন্টার মতো এই ব্যাপারটা ঘটে। তাহলে আমরা এখন দেখলাম এইভাবে যে এই পর্যায়ে খাদ্য কোথায় থাকে মুহিম? খাদ্য মুখে থাকে, মুখে থাকে, কিন্তু খবর যায় কিসের মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে। স্নায়ু, স্নায়ু থেকে কোথায় যায়? মস্তিষ্ক, মস্তিষ্ক থেকে ভ্যাগাস স্নায়ু, ভ্যাগাস স্নায়ু, ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে খবরটা কোথায় যায় মুহিব? পাকস্থলীতে, পাকস্থলী। তখন পাকস্থলী কি করে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ শুরু করে। তাহলে শেষ এটা, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ। তাহলে আমরা একটা পড়ে ফেললাম। তোমরা এখন বই দেখে বলো তো যে আমি যে পর্যায়টা বললাম এটা কতক্ষণ ঘটবে? খাদ্য মুখে থাকে, স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায়, মস্তিষ্ক থেকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে খবরটা আসে পাকস্থলীতে, এই যে আসতেছে, আসার পর পাকস্থলী তখন কি করে? গ্যাস্ট্রিক রসক্ষরণ করে। ব্যাপারটা সহজ কিনা? তোমরা শুধু আমাকে বলো যে ব্যাপারটা সহজ কিনা। এই পুরো ব্যাপারটা 1 আওয়ার ঘটে। ভ্যাগাস কি? ভ্যাগাস একটা স্নায়ু। তো তোমাদের আমি যখন স্নায়ুতন্ত্র পড়াবো তখন আমি তোমাদের শেখাবো ভ্যাগাস স্নায়ু কি জিনিস। তোমরা আমাকে বলো সহজ কিনা, মজা কিনা? কোনো জায়গায় আমি মুখস্থ করাই দিলাম? দেই নাই। ইয়েস, এই সহজ। দাঁড়াও দাঁড়াও, তোমরা যারা সহজ বলছো কিছুক্ষণ পর বললো ভাইয়া এত কঠিন কেন, আবার তার কিছুক্ষণ পর বললো বা ভাইয়া এত কঠিন জিনিস সহজ করে আমি বুঝে ফেললাম, এবং দ্যাট মোমেন্ট আমার নিজের খুব নিজের ফুলফিলমেন্ট মনে হবে, আচ্ছা স্টুডেন্টগুলো সব বুঝে ফেলছে। আমি তো তোমাদের সবাইকে ট্যালেন্টেড মনে করি, সবাইকে, এবং আমি এটা মনে করি তোমার যদি আমি সঠিকভাবে বুঝাইতে পারি তাইলে তুমি বুঝে ফেলবা, এই আইকিউ তোমার আছে। সেকেন্ড, খাদ্য এবার কোথায়? খাদ্য এখানে, রাইট?
খাদ্য চলে আসছে এখানে, এই দেখো খাদ্য চলে আসছে। খাদ্য যদি এখানে চলে আসে, এখানে দারুণ কিছু ঘটনা ঘটে। বলো তো তোমার টার্গেট কি? দুইটা জিনিস ক্ষরণ না? এনজাইম যেন এখানে ক্ষরণ হয়। কি কি ক্ষরণ হয়? এনজাইম ই। এনজাইমগুলো সক্রিয় করতে কি লাগে বলো তো? এইচসিএল না? তাহলে এইচসিএলটাও ক্ষরণ করতে হবে কিনা? এই দুটো ক্ষরণ করলেই তো তোমার কাজ শেষ। পাকস্থলীতে যখন খাবার আসবে দুইটা জিনিস ক্ষরণ করবো, একটা হলো এনজাইম আর একটা কি এইচসিএল। এইচসিএলটা কি করবে? এনজাইমগুলোকে সক্রিয় করবে, এনজাইমগুলো তখন খাদ্যটাকে পরিপাক করবে। সিম্পল কিনা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা? কারণ প্রত্যেকটা মোমেন্টে আমি তোমার কাছে ফিডব্যাক নেবো, দেন আগাবো। বলো বুঝছো কিনা? ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন লিখব, সেটা হলো খাদ্য কোথায়? খাদ্য পাকস্থলীতে। আমি এইভাবে লিখতেছি, তোমরা যখন বই পড়বা তখন তোমরা তো পাকস্থলীতে বইয়ের মতো করে তোমরা লিখবো, বইয়ের ভাষায়। খাদ্য যখন পাকস্থলীতে, তোমরা আমাকে শুধু এই জিনিসটা বলো, খাদ্য যখন এখানে আসবে দেয়ালগুলোকে কি তারা চাপ দিবে না? চারপাশে দেয়ালগুলোকে মুহিব, খাদ্য যখন এখানে থলিগুলোর দেয়ালগুলোকে চাপ দিবে, তখন বলো তো এই যে দেয়ালের তোমরা আমাকে বলো তো দেয়ালে স্নায়ু আছে না? স্নায়ু আছে কিনা? খাদ্য যখন আসবে দেয়ালে চাপ দিবে, তাহলে আমরা এবার লিখবো প্রাচীরে চাপ দিবে। প্রাচীরে চাপ দিবে। চাপ দিলে তোমরা আমাকে বলো তো এই জায়গায় স্নায়ু আছে, আছে কিনা? স্নায়ু আছে, আছে কিনা মুহিব? তাহলে এক নাম্বার হচ্ছে স্নায়ু, স্নায়ুগুলোকে চাপ দিবে। তাহলে আমরা লিখবো স্নায়ুকে চাপ দেয়। ও আচ্ছা, প্রাচীরে চাপ দেয়, তার মানে স্নায়ুগুলো তখন এক্সাইটেড হবে। আমাকে চাপ দিচ্ছে, আমি কি রেগে যাব না? উদ্দীপ্ত হবে। স্নায়ুগুলো যখন উদ্দীপ্ত হবে, তোমরা এবার বলো তো আমাকে এই যে এই জায়গায় আমি কি তোমাদের এইরকম একটা পড়াইছিলাম না, গ্যাস্ট্রিক পিট, এখানে এইরকম কোষ থাকে, পড়াইছিলাম কিনা বলো? তখন এই কোষগুলা চাপ খাবে না? চাপ খেয়ে তখন কি ক্ষরণ করবে বলো তো? এনজাইম ক্ষরণ করবে। এখানে যে সিপ কোষ আছে বা জাইমোজেনিক কোষ আছে, সে এনজাইম ক্ষরণ করবে। তাহলে আমরা লিখবো এনজাইম ক্ষরণ। এনজাইম ক্ষরণ হবে, তাহলে চাপের কারণে এনজাইম ক্ষরণ হলো। ঠিক আছে মুহিব? তাহলে আরেকটা জিনিস এবার আমরা দেখি, সেটা হলো যখন চাপ দিবে তখন আরেকটা ঘটনা ঘটবে। সেটা হলো এখানকার জি কোষ বলে একটা কোষ আছে, জি কোষ উদ্দীপ্ত হবে। জি কোষ যদি উদ্দীপ্ত হয়, তাহলে বলো তো গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ হবে না? এই জায়গায় কি গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ হবে না? জি ফর গ্যাস্ট্রিন। যে কোষ গ্যাস্ট্রিন ক্ষরণ করে তার নাম জি কোষ। তাহলে গ্যাস্ট্রিন ক্ষরণ হবে। নাম দেখে মনে হচ্ছে কি এটা ব্রেনে ক্ষরণ হয় না পাকস্থলীতে? বলো, গ্যাস্ট্রিন ক্ষরণ হবে। এবার তোমরা আমাকে বলো তো এই গ্যাস্ট্রিন যখন ক্ষরণ হবে তখন এই গ্যাস্ট্রিন কাকে উদ্দীপ্ত করে বলো তো? গ্যাস্ট্রিন প্যারাইটাল কোষকে উদ্দীপ্ত করবে। প্যারাইটাল কোষ, প্যারাইটাল প্যারাইটাল কোষকে উদ্দীপ্ত করবে। উদ্দীপ্ত মানে কি? এক্সাইটেড করা আর কি, কাজের জন্য বলা যে তুমি কাজ করো। এবার বলো তো প্যারাইটাল কোষ যদি উদ্দীপ্ত হয়, তাহলে প্যারাইটাল কোষ থেকে কি ক্ষরণ হবে বলো তো? HCl ক্ষরণ হবে না মুহিম? HCl যদি ক্ষরণ হয়, তারা কি এনজাইমগুলোর উপরে কাজ করবে না? তখন এনজাইমগুলোকে সক্রিয় করবে। তাহলে আমরা এখানে লিখি এনজাইম সক্রিয় করো। এনজাইম সক্রিয় করুন। তোমরা কি বুঝছো জিনিসটা? খাবার আসলো, চাপ খেয়ে এনজাইম ক্ষরণ হলো। তোমরা জানো পাকস্থলীর এনজাইমগুলো নিষ্ক্রিয়, তাহলে এখন আমার HCl লাগবে। তাহলে এখান থেকে জি কোষ আছে, জি কোষ গ্যাস্ট্রিন ক্ষরণ করবে, গ্যাস্ট্রিন গিয়ে প্যারাইটাল কোষের উপর কাজ করবে, প্যারাইটাল কোষ HCl ক্ষরণ করবে। তাহলে HCl গুলা ঘুমন্ত এনজাইমগুলোকে সক্রিয় করবে। বলো তোমরা বুঝছো কিনা? সবাই বলো বুঝছো কিনা?
বলো 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 সবাই, এবার বলো তো সহজ না কঠিন? সহজ না কঠিন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এখন পরিপাক চলতেছে আমাদের, দেখো আমাদের গ্যাস্ট্রিক পর্যায় শেষ। এবার তোমরা আমাকে বলো সমস্ত কাজ পাকস্থলীতে হলো কিনা? কেউ কি বাইরে জড়িত আছে? কেউ জড়িত না। হ্যাঁ, আর একটা কাজ হতে পারে, এই খবরটা ব্রেনে যায়, ব্রেন আবার হেল্প করে থাকে যে আচ্ছা আমিও তোমাদের একটু হেল্প করি। এই তো কোন স্নায়ুর মাধ্যমে? ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে, সেম। ওকে, সো এবার চলে আসি আমরা আন্তরিক পর্যায়ে। বলো তো দুলাভাই বাড়িতে আসছে, বোন দুলাভাই বাড়িতে আসছে, বোন দুলাভাই কি এবার বাড়ি থেকে বের হয়ে যাবে না? একটা সময় তারা চলে যাবে না? খাদ্য এখন কোথায় আসতেছে বলো? খাদ্য এখন কোথায়? খাদ্য এখন ডিওডেনামে, রাইট? ইয়েস। ডিও মানে ডিআইও না, ডুও, ডিইউও, ডুও। ডুও মানে টু, বা ডুও মানে হচ্ছে 12। অ্যাকচুয়ালি এটার দৈর্ঘ্য হচ্ছে 4, 4 এবং 4, 12 আঙ্গুল। এই জন্য এটার নাম হচ্ছে ডুওডেনাম। ওকে, তাহলে খাদ্য এখন কোথায়? ডিওডেনামে। তুমি এবার তোমার বেসিক সেন্স থেকে চিন্তা করো তো, খাদ্য যখন এখানে, তখন ওই জায়গাটা তুমি সব বন্ধ করতে হবে না? কি কি করতে হবে দেখো, 1, এনজাইমের ক্ষরণ বন্ধ করতে হবে। 2, HCl এর ক্ষরণ বন্ধ করতে হবে। 3, খাদ্যগুলো যে নিচে নামতেছে এগুলোকে কি জোরে জোরে নামতে দিবা না আস্তে আস্তে নামতে দিবা? আস্তে আস্তে আসো, ভালো করে পরিপাক করবো তোমাকে, তুমি আস্তে আস্তে আসো। তাহলে এই যে এখানে যে স্ফিংটারটা আছে, এই স্ফিংটারটাকে একটু সংকুচিত করতে হবে না বলো তো? তাহলে খাদ্যগুলো আস্তে আস্তে আসবে না? আসবে। প্রিয় স্টুডেন্ট, আরেকটা জিনিস মনে রাখবা, খাদ্যগুলো আস্তে 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 ঠিক আছে, তারপরেও কিন্তু সবসময় পাকস্থলীতে কিছু না কিছু খাদ্য রেখে দিতে হয়, তাই না? কিছু না কিছু রেখে দিতে হয়, কারণ ওই যে HCl কিংবা কিছু এনজাইম তো অতিরিক্ত সবসময় থেকেই যায়। খাদ্য যদি কিছু এখানে না রাখো, তাহলে কিন্তু ওরা এসে করবে কি, দেয়ালগুলোকে খাওয়া শুরু করবে, এটা খুব খারাপ। তাহলে তুমি আমাকে আজকে বলো তো, আমরা কি কখনো আমাদের পেট খালি হতে দিব, নাকি সবসময় পেটে কিছু না কিছু খাবার রাখবো? কোনটা বেটার তোমরা আমাকে বলো। তাহলে পেটের মধ্যে মানে পাকস্থলীর মধ্যে কিছু না কিছু খাবার আমরা সবসময় রাখবো, কারণ যারা যারা দীর্ঘক্ষণ পর খায়, ক্ষুধা লাগছে তারপরেও ক্ষুধা টানতেছে, তাদের কিন্তু ওই যে এখানে কোনো খাবার থাকে না, অ্যাসিডগুলো এনজাইমগুলো এসে তাদের দেয়ালে ক্ষত সৃষ্টি করে, তাদের আলসার হয়। বিশেষ করে আমাদের মায়েদের ক্ষেত্রে এটা হয়, মায়েরা কিন্তু খাইতে চায় না। তো সবচেয়ে ভালো জিনিস কি, ভাইয়া আমি তো 3 বার খাই, খুব মোটা হইতেছি। তুমি 3 বার খাও, মোটা হইতেছো, তোমার মোটা হওয়ার কারণ হলো তুমি ভয় পাও খাইতে। এই জন্য ক্ষুধা লাগছে তাও খাও না, খাও না, খাও না। এরপর যখন খাইতে বসো তখন একবারে আবার 3 বেলার ভাত খায় ফেলো। ইটস বেটার, ক্ষুধা লাগতে কখনো দেওয়া যাবে না। সো তুমি 3 বেলার জায়গায় 6 বেলা খাবা, কিন্তু অল্প অল্প করে খাবা। বলো, তোমরা কি এখন থেকে এই ফর্মুলা ফলো করবা যে আমি 3 বেলায় যা খাইতাম, 3 বেলার খাবারটা আমি এখন 6 বেলা খাবো, বাট অল্প অল্প করে খাবো, তাহলে ক্ষুধাও নাই, বেশি খানাও নাই। তোমরা বলো তো আজকে যে তোমরা এই যে পাকস্থলীর যন্ত্রণা থেকে মুক্ত হবা, যারা এটা আমল করবা, যারা এটা আমল করবা পাকস্থলীর যন্ত্রণা থেকে মুক্ত হবা। তার মানে কি? তার মানে দাঁড়াইলে হচ্ছে তোমরা যে 1,000 টাকা দিয়ে কোর্সের মধ্যে জয়েন করছো, তোমার এই 1,000 টাকা উসুল হয়েছে কিনা। সারা জীবন দেখবা লাখ লাখ টাকার গ্যাসের ওষুধ খাইতে হবে, তাই না? ওকে, ভেরি গুড। মুহিব, খাবার এখন কোথায়? এখানে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, দেখো খাবার যখন এখানে আসে, তখন এখানেও তো কোষ আছে, আছে না? ওকে, তাহলে এখান থেকে কি কি ক্ষরণ হয়? 1, সিক্রেটিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয় মুহিম? সিক্রেটিন। 2, আর একটা নাম আছে কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে মুহিব, খুব সিম্পল, খুবই সিম্পল। কি কাজ করে? এই যে দেখো, আরও একটা হরমোন ক্ষরণ হয়, এটার নাম হচ্ছে, আরও একটা হরমোন ক্ষরণ হয়, তার নাম হচ্ছে সোমাটোস্টেটিন। কি নাম মুহিব? সোমাটোস্টেটিন। নামগুলো কি খুব কঠিন? সোমাটোস্টেটিন। তাহলে আমরা এক এক করে শেষ করি। ওকে, তোমাদের কি মনে আছে এখান থেকে যে গ্যাস্ট্রিন ক্ষরণ হয়েছে, এই যে এখান থেকে, তাহলে দ্যাট ইজ জি কোষ। কি কোষ ছিল এটা মুহিব? জি কোষ। ক্ষরণ হয়েছে কি? একটা হরমোন, দ্যাট ইজ কল গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন এসে কোন কোষের উপর কাজ করছে? প্যারাইটাল কোষ। মনে আছে? প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ তখন কি করছে? HCl। HCl তখন কি করছে? এই এনজাইমটাকে সক্রিয় করছে, তখন এই এনজাইমটা খাদ্যের উপর কাজ করছে, তাই না? বলো।
নামগুলো কঠিন না, নামগুলো খুব সহজ। এক, সিক্রেটিন, এটা পৃথিবীর প্রথম আবিষ্কৃত হরমোন। কোলেসিস্টোকাইনিন, নামটা খুব সহজ। সোমাটোস্টেটিন, নামটাও খুব সহজ। কেন এটা সহজ? কারণ কয়েকদিন পরে এই নামগুলো তুমি বারবার পাবা, তখন দেখবে এগুলো সব পানিপাত। তাহলে এখন আমরা এগুলো কি কি কাজ করে এখন এক এক করে দেখব। প্রথম কাজ বলো তো, এইচসিএল ক্ষরণ যে করে প্যারাইটাল কোষ, তাকে থামাইতে হবে না? তাকে যদি থামাইতে চাও গেস্ট্রিনকে থামাইতে হবে না? গেস্ট্রিনকে যদি থামাইতে চাও তাহলে জি কোষটাকে বন্ধ করে দিলেই তো হচ্ছে, ঠিক না? সব শুরু যেখান থেকে সেখানে বন্ধ করে দাও। এই সোমাটোস্টেটিন রক্তে ভাসতে 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 এই দেখো জি কোষকে বন্ধ করে দেয়, বন্ধ। জি কোষকে যদি বন্ধ করে দাও তাহলে নো গ্যাস্ট্রিন, নো গ্যাস্ট্রিন মিনস তারা আর প্যারাইটাল কোষের উপর কাজ করতে পারবে না, প্যারাইটাল কোষ তখন আর এইচসিএল ক্ষরণ করবে না। হিসাব চুকে গেল কিনা বলো তো? তাহলে প্রথম যে জিনিসটা আমরা লিখবো সেটা হলো অন্ত্র। অন্ত্রের একটা কোষ আছে, তার নাম হলো ডি কোষ। কি কোষ মুহিব? ডি কোষ। ডি কোষ থেকে ক্ষরণ হয় কি? সোমাটো স্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন কি করে মুহিব? জি কোষের উপর কাজ করে। জি কোষ, জি কোষ কি করে? গ্যাস্ট্রিন বন্ধ, গ্যাস্ট্রিন ক্ষরণ বন্ধ। গ্যাস্ট্রিন ক্ষরণ যদি বন্ধ হয় তাহলে নো এইচসিএল, নো এইচসিএল। নো এইচসিএল মানে কি? বন্ধ। তোমরা আমাকে বলো পুরো ব্যাপারটা বুঝছো কি না? 1 2 3 সেকেন্ডের মধ্যে সবাই কমেন্ট করো পুরো ব্যাপারটা বুঝছো কি না। ভেরি গুড, মানে মাথা কেটে দাও সবার আগে। তুমি সরাসরি গিয়ে এইচসিএল কে গিয়ে বলতে পারো না যে তুমি এসিড, তুমি তোমার কাজ থামাও, বলতে পারবা না। ওর নাটের গুরুকে জি কোষ, গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন গিয়ে প্যারাটাল কোষ, প্যারাটাল কোষ থেকে এইচসিএল, তাহলে নাটের গুরুকে থামাও, জি কোষকে থামাও, ডান। 2 নম্বর, 2 নম্বরটা আমরা এখানে লিখি। 2 নম্বর, এবার এবার আমাদের কি করতে হবে? এইচসিএল তো তুমি থামাইছো, দেখো তুমি এইচসিএল থামাইছো, এবার এনজাইমকে থামাইতে হবে না মুহিম? তো এনজাইমকে তুমি যদি থামাইতে চাও তাহলে তোমাকে এবার সিক্রেটিনের উপর হেল্প নিতে হবে। কার উপর হেল্প নিতে হবে? সিক্রেটিনের। সিক্রেটিন গিয়ে করবে কি? যে কোষ থেকে এনজাইম ক্ষরণ হয় তাকে বন্ধ করে দিবে, তাহলে এনজাইম আসবে না আর। তাহলে এইচসিএল আমরা আগে বন্ধ করছি, এবার আমরা এনজাইমটা বন্ধ করলাম। আবার দেখো, এবার আমরা সিক্রেটিনের হেল্প নিব। সিক্রেটিন যাবে গিয়ে সিপ কোষ, জাইমোজেনিক বা সিপ কোষকে বন্ধ করে দিবে। তাহলে জাইমোজেনিক বা সিপ কোষের যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে আর এনজাইম আমরা পাবো না। পাকস্থলী তো আমরা সব বন্ধ করতেছি, তাই না? তাহলে আমরা আমরা এবার লিখব যে অন্ত্র, অন্ত্র থেকে কি ক্ষরণ হয়? সিক্রেটিন। সিক্রেটিন কি করে? পাকস্থলীতে যায়। পাকস্থলীতে গিয়ে কি করে? সিপ কোষ বা জাইমোজেনিক কোষের উপর কাজ করে। সিপ কোষ বা এটার আরেক নাম হচ্ছে জাইমোজেনিক কোষ। সো জাইমোজেনিক কোষ অফ মানে হচ্ছে জাইমোজেনিক কোষের কাজ বন্ধ করে। কোষের কাজ যদি বন্ধ হয় এনজাইম ক্ষরণ থামে, এনজাইম ক্ষরণ বন্ধ হয়, তাই না? তাই না মুহিব? এনজাইম ক্ষরণ যখন বন্ধ হয়ে যাবে তখন কি হয় বলো তো? তখন আরে হয়ে গেল তো, আর কি লাগা লাগবে? তোমরা কি এবার পাইছো? সোমাটোস্ট্যাটিন এইচসিএল এর উপর কাজ করতেছে আর হচ্ছে সিক্রেটিন বন্ধ করতেছে। এখন প্রশ্ন হলো কোলেসিস্টোকাইনিন কি করে? এই এখন প্রশ্ন হলো কোলেসিস্টোকাইনিনের কাজ কি? তুমি এত ভয় পাইতেছো কেন? আন্ডু বলে একটা সফটওয়্যার আছে, আমাদের জীবনে কোনো আন্ডু সফটওয়্যার নেই, ভুল করলে আমরা আর ওটাকে ঠিক করতে পারি না, বাট আমাদের বোর্ডে তো আন্ডু সফটওয়্যার আছে। এইচসিএল অফ মানে সব অফ, তারপর হচ্ছে এনজাইম ক্ষরণ অফ মানে সব অফ। তাহলে এখন এখন প্রশ্ন হইল যে স্টিল কিন্তু 2টা ইস্যু আছে। একটা হলো খাদ্যগুলো যেন আস্তে আস্তে নামে এবং সব খাদ্য যেন না আসে। এই জন্য আমরা কি করব? এই যে পাইলোরিক স্ফিংটার যেটা পড়াইছিলাম, পাইলোরিক স্ফিংটারটাকে সংকুচিত করতে হবে, তাহলে খাদ্যগুলো ধীরে ধীরে কম আসবে। এইটা একটা ইস্যু, আস্তে আস্তে আনার একটা ব্যাপার এখন আছে। 2 নম্বর যেটা, সেটা হলো যে এই খাবারগুলো যখন এখানে আসে এরা অনেক অ্যাসিড না, এইচসিএল সহ আসছে, তাহলে এই জায়গাটাকে এখন আমাদের কি করতে হবে? ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এইটা ক্লোজ করে খাদ্যের প্রবাহ স্লো করব, এখানে যেন কিছু খাদ্য থাকেও
স্লো হলে আমরা এখানে ভালো পরিপাক করতে পারবো। 2 নাম্বার হচ্ছে যারা আসতেছে বেসিকলি তারা হাইলি অ্যাসিডিক, তাদেরকে আমাদের একটু নিউট্রাল করতে হবে। তাহলে এবার আমরা হেল্প নিব হচ্ছে কোলেসিস্টোকাইনিনের। এই যে এটাও এই দেয়াল থেকে কোলেসিস্টোকাইনিন ক্ষরণ হয়, কিভাবে কাজ করে আমি এবার দেখাই দিচ্ছি। এই যে এখানে দেখো, তাহলে এখান থেকে কি ক্ষরণ হলো বলতো, কোলেসিস্টোকাইনিন। তো স্টুডেন্ট এবার দেখো কোলেসিস্টোকাইনিন কি করে। কোলেসিস্টোকাইনিন, আচ্ছা আচ্ছা, আরো একটা হরমোন ছিল না মহিব, নাম কি ছিল? সিক্রেটিন ছিল না? সিক্রেটিন ছিল না? অ্যাকচুয়ালি ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে সিক্রেটিন, উপরে গিয়ে তো সে কি ক্ষরণ বন্ধ করছে। দেখো সিক্রেটিন কিন্তু উপরে গিয়ে সিক্রেটিন কি করছে, কই গেল, কোথায় লিখছি না আমরা? আচ্ছা এই পাশে লিখছি। সিক্রেটিন এনজাইম ক্ষরণ বন্ধ করছে। এখন সিক্রেটিনের আরেকটা কাজ আছে, আমি এটা আগে লিখি। অন্ত্র, সিক্রেটিন শুধু ওইটাই বন্ধ করে না, আর একটা কাজ আছে সিক্রেটিন। সিক্রেটিন যায় কোথায় জানো? অগ্নাশয়। কোথায় যায় মুহিম? অগ্নাশয়। আর একটা কোথায় যায়? যকৃৎ। কোথায় যায়? যকৃৎ। তাহলে এই যে দেখো, দিস ইজ অগ্নাশয় আর দিস ইজ যকৃৎ। তাহলে এই যে সিক্রেটিন এবার কি করবে বলো তো, এই অগ্নাশয়েও যাবে অ্যান্ড যকৃতেও যাবে। দুইজনকেই বলবে আপনারা একটু বাইকার্বনেট আয়ন দেন। কি করবে? দুইজনকেই বলবে আপনারা একটু বাইকার্বনেট আয়ন দেন। তাহলে এখান থেকেও বাইকার্বনেট আয়ন এখানে আসবে, এখান থেকেও বাইকার্বনেট। তাহলে আমি লিখি এইচ CO3 মাইনাস CO3 মাইনাস। তাহলে সিক্রেটিন অগ্নাশয় এবং যকৃতে গেল, গিয়ে এই CO3 মাইনাস ক্ষরণ, এটা আবার কোথায় আসতেছে বলতো? ডিওডেনাম। ডিওডেনামে এম্পুল অফ ভ্যাটার দিয়ে ডিওডেনামে আসতেছে। ডিওডেনামে গিয়ে কি করতেছে? অম্লটাকে, অম্লীয়তাকে প্রশমন করে। শুধু প্রশমন করে তাই না, ক্ষারীয় পরিবেশ তাহলে ধীরে ধীরে সৃষ্টি করবে। ক্ষারীয় পরিবেশ। বলো আমরা কি ক্ষারীয় পরিবেশ এখানে সৃষ্টি করলাম কিনা? বলো, আবার বলবো? আচ্ছা, আমাদের টার্গেট ছিল হচ্ছে এখানে আমরা উপরের কাজগুলো বন্ধ করে দেবো। আমরা দিছি, কেমনে বন্ধ করছি। এখন প্রশ্ন হইলো যে এখানে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করতে হবে আর এখান থেকে স্লো করতে হবে, তাই না? স্লো করতে হবে না? তাহলে আমরা কি করলাম, সিক্রেটিনকে বলছি তো যকৃতের কাছে যাও, সিক্রেটিনকে বলছি অগ্নাশয়ের কাছে যাও, তুমি একটু বাইকার্বনেট নিয়ে আসো। সে দুইজনের কাছে গেছে। এদিকে তো সে কাজ করছিলই, বাট আবার কাজ করতেছে, তার দুইটা কাজ। এদিকে গিয়ে এসে এই জায়গাটাকে সে ক্ষারীয় করে দিল। আশা করছি বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হইল যে এখন এইটার উপর কাজ করতে হবে, ভালো করে খেয়াল করে, এখন এইটার উপর কাজ করতে হবে। 2 পিত্ত রস আনতে হবে না মুহেব? এই যে এখানে পিত্ত রস আছে না বলতো, এই যে পিত্তথলি, এবং এখান থেকে কি অগ্নাশয়ের এনজাইম আনতে হবে না? তোমরা আমাকে বলো, পিত্ত রস আনবে না এখানে, অগ্নাশয় থেকে এনজাইম এখানে নিয়ে আসবে না? আনতে হবে। তাহলে এবার আমরা কার উপর ভর করব? কোলেসিস্টোকাইনিনের উপর ভর করব। কোলেসিস্টোকাইনিন সে একসাথে অনেকগুলো কাজ করে। এই যে দেখো কোলেসিস্টোকাইনিন, তাহলে আমি একটু কালার দিলাম, তাহলে সে 3 জায়গায় কাজ করবে। এক, এখানে কোলেসিস্টোকাইনিন, এখানে সিসিকে কোলেসিস্টোকাইনিন, এখানে সিসিকে কোলেসিস্টোকাইনিন, সে 3 জায়গায় যাবে। তাহলে ওখানে যদি যাই কি হবে বলো তো, পাইলোরিক স্ফিংক্টার সংকুচিত করবে। পাইলোরিক, মনে রাখবা কোলেসিস্টোকাইনিনের একটা দারুণ কাজ আছে, সে পেশিকে সংকুচিত করে, পেশির সংকোচন করতে পারে। তাহলে দেখবা তোমার সব লজিক মিলতেছে, পেশির সংকোচন। একটুকু যদি মনে রাখো তাইলে তুমি এবার মিলাইতে পারবা লজিকগুলা। তাহলে এই পেশিকে সংকোচন করলো, করে পাইলোরিক স্ফিংক্টার সংকোচন করবে। তাহলে কি হয় বলো তো, গ্যাস্ট্রিক এম্পটিংটা স্লো হয়ে যাবে, মানে পাকস্থলী থেকে খাদ্য আসা
পাকস্থলী থেকে খাদ্য রিলিজ, মানে খাদ্য ডিওডেনামে ধীরে আসবে, ঠিক আছে। এটা ছিল এক। সে কারো কি করে, পেশির সংকোচন করে। তাহলে সে এবার যাবে, এই যে দেখো থলিটা আছে না, থলিটার পেশিটাকে গিয়ে চাপ দিবে। দেখো কোলেসিস্টোকাইনিন পেশির উপর কাজ করে, তাহলে সেই থলিটা আছে পিত্তথলি, পিত্তথলির পেশিটাকে চাপ দিবে। তাহলে বলো তো পিত্তরস কি এই পাশে এসে এম্পুলা অফ ভ্যাটার হয়ে ডিওডেনামে আসবে না? তাহলে আমরা লিখবো কোথায় যায়, পিত্তথলি। পিত্তথলি থেকে তাহলে কি আসে, পিত্তরস, পিত্তরস ক্ষরণ হয়। পিত্তরস ক্ষরণ কি হয়, এম্পুলা অফ ভ্যাটার, এম্পুলা অফ ভ্যাটার, এম্পুলা অফ ভ্যাটার হয়ে কোথায় আসে বলো তো, ডিওডেনামে আসে। কারণ ডিওডেনামে তো পরিপাক করতে হবে, তাহলে আমাদের পিত্তরসও লাগবে। এবার চলে আসি আমরা 3 নাম্বার কাজ। তাহলে 1 নাম্বার কাজ হলো, 2 নাম্বার কাজ হলো, 3 নাম্বার। 3 নাম্বারটা এখনো বাকি আছে। কি সেটা বাকি আছে, অগ্নাশয় থেকে এখনো আমরা নিয়ে আসতে পারি নাই। পেনের কালারটা আমি চেঞ্জ করলাম, প্লিজ প্লিজ ওয়েট করো, আমি আবার রিক্যাপ করব। যখন রিক্যাপ করব তখন সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আমি বলছি কিন্তু এটা খুবই কমপ্লেক্স, আবার বুঝলে খুব সহজ। আচ্ছা, এখান থেকে পিত্তরস নিয়ে এসছি। 2 নম্বর হচ্ছে এখানে পেশি সংকোচন করে কোলেসিস্টোকাইনিন স্লো করছে আনা, সাথে সাথে পাকস্থলীটাকেও সে খালি হতে দিচ্ছে না। 3 নম্বর এখনো বাকি রয়েছে, অগ্নাশয়ে তো অনেক এনজাইম আছে, সেগুলোকে তো ডিওডেনামে আনতে হবে। কারণ খাদ্য এখন কোথায়, খাদ্য এখন ডিওডেনামে। খাদ্য কোথায়, ডিওডেনামে। তাহলে অগ্নাশয় থেকে রস আনতে হবে না, এখানে এনজাইম আনতে হবে না। তো কোলেসিস্টোকাইনিন 3টা কাজই সে করে। এবার কোলেসিস্টোকাইনিন অগ্নাশয়ে যাবে, তাহলে কোথায় যাবে বলো তো, অগ্নাশয়। অগ্নাশয় যদি যায় তাহলে অগ্নাশয় রস ক্ষরণ হবে, অগ্নাশয় রস ক্ষরণ। তাহলে অগ্নাশয় রস ক্ষরণ হলে কি হবে, এনজাইম, এনজাইম কোথায় আসবে তাহলে বলো তো, অন্ত্রে। তোমরা আমাকে বলো, তোমরা কি পুরো ব্যাপারটা বুঝছো কিনা, তোমরা পুরো ব্যাপারটা বুঝছো কিনা? আমি পুরোটা আবার রিভিশন দেব, পুরোটা আবার রিভিশন দেব। তাহলে আমরা আবার আগে যাই, কারণ আমি তোমাকে বোঝাবোই, বুঝতেই হবে এটা। প্রথম আমাদের টার্গেট ছিল গ্যাস্ট্রিক, মানে এই পাকস্থলীতে কিভাবে পরিপাক হয়। আমরা শুধু পাকস্থলীর পরিপাকই দেখি নাই, আমরা এবার অন্ত্রের পরিপাক পর্যন্ত পড়ে ফেলছি। তাহলে আমরা প্রথম যেটা করব, স্নায়বিক, গ্যাস্ট্রিক এবং আন্ত্রিক পর্যায়। এই 3টা নাম এই জন্যই বলা হয়েছে, খাদ্য কোথায় কোথায় আছে, কে কে জড়িত আছে তার উপরে। খাদ্য যখন এখানে মাথায় যায়, মাথা থেকে পাকস্থলীতে খবর আসে এবং পাকস্থলীকে সে রেডি হতে বলে। কি কি মাধ্যমে, যে তুমি ক্ষরণ করো, এনজাইম ক্ষরণ করো, এসিএল ক্ষরণ করো। যেহেতু ব্রেনে যায় এই জন্য সেফালিক, সেফালো মানে ব্রেন বা মাথা। যেহেতু স্নায়ুর মাধ্যমে খবর যাচ্ছে পাকস্থলী পর্যন্ত, তাহলে এটার আরেকটা নাম স্নায়ুক পর্যায়, 1 ঘন্টা স্থায়ী হয়। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে খাদ্য এখন এই জায়গায়। তাহলে খাদ্য যখন তোমার বাড়িতে, যখন তোমার বোন কিংবা ভগ্নিপতি আসলো, তোমার আম্মা তখন আরো কাজ বাড়াই দিল। খাদ্য এখানে আসছে, খাদ্য যখন দেয়ালে চাপ দেয়, দেয়ালে চাপ দেওয়ার সাথে সাথে দেয়ালে ওখানে যে স্নায়ুগুলো ওরা বুঝে ফেলে, তখন তারা ওখানে যত ক্ষরণ আছে সব নিয়ন্ত্রণ করে। এক, এনজাইম ক্ষরণ করতে হবে এবং এইসিএল ক্ষরণ করতে হবে। দেখো নিচে এই যে স্নায়ুগুলোতে যখন খবর যায়, স্নায়ুগুলো এখানে এতটা জটিলভাবে থাকে, দেখো পেঁচানো না স্নায়ুগুলো একটার সাথে আরেকটা এরকম নেটওয়ার্ক করে রাখছে, এটার নাম হচ্ছে প্লেক্সাস। স্নায়ু যখন জটিলভাবে থাকে, দ্যাট ইজ কল প্লেক্সাস। এগুলোর নাম হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস। কি নাম মুহেম, মাইন্টেরিক প্লেক্সাস। এই যে অ্যান্টেরো মানে হলো পরিপাক নালী, তো পাকস্থলী পরিপাক নালীর, এই জন্য অ্যান্টেরো কথাটা আছে। মায়ো মানে পেশি, এইখান থেকে এরা পেশিগুলাকেও নিয়ন্ত্রণ করে, সংকোচন প্রসারণও নিয়ন্ত্রণ করে। তো প্রিয় স্টুডেন্ট, আমরা এখন খাবার এখানে দেখতেছি, খাবার আসছে, দেয়ালে চাপ দিছে, মাইন্টেরিক প্লেক্সাস জানছে, জানার সাথে সাথে 2টা কাজ হবে। একটা হলো এখানে এনজাইম ক্ষরণ হবে এবং এইসিএল ক্ষরণ হবে। কিভাবে, এখানে প্যারাইটাল কোষ থেকে এইসিএল ক্ষরণ হয় এবং সিপ কোষ থেকে এনজাইম ক্ষরণ হয়। তাহলে তারা সিপ কোষকে বলবে যে তুমি একটু এনজাইম দাও, আর প্যারাইটাল কোষকে বলবে তুমি একটু এইচসিএল দাও। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? এখন তোমরা তো জানো যে এখানে প্যারাইটাল কোষ থেকে যদি আমি এইচসিএল চাই, প্যারাইটাল কোষ থেকে যদি এইচসিএল চাই, সহজভাবে যাওয়া যাবে না,
প্রথম আমার যেটা করতে হবে, এখানে জি কোষকে জানাইতে হবে। জি কোষ মানে যে গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ করে, গ্যাস্ট্রিন তখন প্যারাইটাল কোষে যাবে, প্যারাইটাল কোষ তখন এইচসিএল ক্ষরণ করবে। আর এইচসিএল তখন এই এনজাইমটাকে তখন সক্রিয় করতে পারে, ফলে এনজাইমটা খাদ্যের উপর কাজ করতে পারে। বলো এই জায়গাটা বুঝছো কিনা? ক্যাসাল লাগছে একটু? ইজি, ইজি, ইয়েস। দেখো তোমরা এগুলো ফার্স্ট টাইম পড়তেছো, তোমাদের জন্য খুব কঠিন। হ্যাঁ, তোমাদের জন্য কঠিন, এবং ফার্স্ট টাইম যারা বোঝে তাদের জন্য বায়োলজিটা খুব সুন্দর, এবং তোমাদের জন্য সুন্দর। আর যখন তোমরা ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবা, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল, তখন এগুলো কিন্তু অলরেডি পড়া। তখন আমি একদিনে এই চ্যাপ্টারটার অর্ধেক পড়ায় ফেলবো, একদিনে। আজকে তো ষষ্ঠ ক্লাস চলতেছে, তাই না? ষষ্ঠ ক্লাস মানে কি, মোটামুটি 15 দিন, অর্ধেক মাস গেল। ওকে, তাহলে এখন আমাদের আরেকটা কাজ রইলো, সেটা হলো খাদ্য এখন এখান থেকে এখানে যাবে। বলো তো, খাদ্য যদি এখানে থাকে, তোমার কাজ কি কি আগে এগুলো ফিক্স করে নাও। খাদ্য এখানে আসলে, এখানে আমরা যখন আসবে 1 নাম্বার, এইটাকে আমরা একটু সংকোচন করে যেন কম আসে, এটা একটা কাজ। 2, উপরে যারা ক্ষরণ হচ্ছে ওগুলো বন্ধ করতে হবে, ঠিক না? 3, এই জায়গায় যে খাদ্যগুলো আসছে এগুলো খুবই অম্লীয়, রাইট? এখানে যে খাদ্যগুলো চলে আসছে এগুলো খুবই অম্লীয়, যে কারণে আমাকে এখন কি নিয়ে আসতে হবে, বাইকার্বনেট এনে এই জায়গাটাকে প্রশমন করতে হবে। 4, এখানে পরিপাক্ত করতে হবে, এই জন্য আমাকে পিত্ত রস নিয়ে আসতে হবে, এবং অগ্নাশয় থেকে অগ্নাশয়িক এনজাইম নিয়ে আসতে হবে। তোমরা একটুকু বুঝছো কিনা? কি কি কাজ করতে হবে এটা তো বুঝছো নাকি? আস্তে আস্তে যেন আসো, এটার উপর কাজ করতে হবে, পিত্তরস আনতে হবে, পিত্তথলির উপর কাজ করতে হবে, অগ্নাশয় থেকে যে এনজাইম আসে এটার উপর কাজ করতে হবে, রাইট? কাজগুলো বুঝছো, কাজ যেহেতু বুঝছো তাহলে এখন তোমার জন্য খুব সহজ। তাহলে এক এক করে ধরো, এক এক করে কাজ শেষ করো। প্রথম কাজ কি বলো? উপরের গুলো বন্ধ করতে হবে না? উপরের গুলো যদি বন্ধ করতে চাও তাহলে এক এক করে আসি আমরা। প্রথমে আমরা যেটা করব, এইচসিএল ক্ষরণ থামাবো। এইচসিএল ক্ষরণ থামানোর জন্য আমাদের একটা হরমোন লাগে, যে হরমোনটা এখান থেকে যায়। তুমি একবার চিন্তা করে দেখো তো, কত নিখুঁত ইঞ্জিনিয়ারিং। খাবার যে এখানে আসছে, এই খাবারে বলে দিচ্ছে যে উপরে গিয়ে বন্ধ করে আসো। খাবার এখানে থাকা অবস্থায় কিন্তু খেয়াল করছো? কি দারুণ ইঞ্জিনিয়ারিং না? সো ক্রিয়েটর ক্রিয়েট করার সময় দেখো কিভাবে কাজ করছে। খাবার এখানে যাবে, দেন এখান থেকে হরমোন ক্ষরণ হয়ে উপরে গিয়ে বন্ধ করবে। দারুণ না? খাবার যখন এখানে ছিল তখন কিন্তু কাজ হয় নাই, তখন কিন্তু ঠিকই ক্ষরণ হয়েছে। আচ্ছা যাই হোক, এক এক করে আমরা শেষ করি। উপরেগুলো আগে থামাই, এইটা জাস্ট মনে রাখো। কি থামাতে হবে? এনজাইম এবং এইচসিএল। এইচসিএল থামাইতে হলে তোমাকে জি কোষ থামাইতে হবে। তাহলে এখান থেকে এই যে সোমাটোস্ট্যাটিন গিয়ে জি কোষের উপর কাজ করবে, জি কোষ বন্ধ। জি কোষ যদি কাজ বন্ধ করে তাহলে গ্যাস্ট্রিন আসবে না, গ্যাস্ট্রিন যদি না আসে তাহলে প্যারাইটাল কোষ থেকে এইচসিএল ক্ষরণ হবে না। এই দেখো ক্ষরণ বন্ধ হয়ে গেল, রাইট? আরেকটা বাকি রইলো, এবার এনজাইম ক্ষরণ বন্ধ করতে হবে। এনজাইম ক্ষরণ বন্ধ কিভাবে হয়? এখান থেকে যে সিক্রেটিন আছে, সিক্রেটিন গিয়ে সিপ কোষকে বলে, আর এনজাইম ক্ষরণ করা যাবে না, কারণ খাদ্য তো এখন নিচে চলে আসছে, তুমি ওখানে কি করবা? তাহলে সিক্রেটিন গিয়ে এনজাইম বন্ধ করতেছে, সোমাটোস্ট্যাটিন গিয়ে ইসিএল বন্ধ করতেছে। বলো উপরের বন্ধটা হয়েছে কিনা? যদি উপরের বন্ধটা বোঝো তাহলে এখন এখানে কি কি করতে হবে, এখন আমরা এটা পড়বো। ওকে, তাহলে এখন আমাদের এখানে কাজ কি কি রইলো? এক নাম্বার কাজ হলো যে আস্তে আস্তে যেন আসে। 2 নাম্বার কাজ হচ্ছে পিত্ত রস এবং অগ্নাশয় রস নিয়ে আসতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে এখানকার অ্যাসিডিটি কমাইতে হবে। সিম্পল। ওকে, তাহলে আমরা এক এক করে চিন্তা করি। কোলেসিস্টোকাইনিন কিসের উপর কাজ করে? পেশির উপর কাজ করে। এখানে আসো। কোলেসিস্টোকাইনিন কিসের উপর কাজ করে? পেশির উপর কাজ করে। তাহলে কোলেসিস্টোকাইনিনের আমরা হেল্প নেব, গিয়ে বলবো তুমি এই পেশিটাকে সংকোচন করো, খাদ্য আনা স্লো করো। কোলেসিস্টোকাইনিনকে আমরা বলবো, গল্পের মাধ্যমে বুঝলে সহজে বুঝি, এটা লজিক বাবা। এখানে যদি গল্প বলি তাহলে আরো সমস্যা হয়ে যাবে। ওকে, আবার দেখো, কোলেসিস্টোকাইনিন পেশির উপর কাজ করে, ইউ নো দ্য লজিক। তাহলে 3 পেশিতে পাঠাও, তাহলে কি কি করে আমরা দেখে আসি। এক, এই পেশিকে যদি কাজ করে তাহলে খাদ্য স্লো আসে ধীরে ধীরে, তাহলে পাকস্থলিতেও কিছু খাদ্য থেকে গেল, যেগুলো স্লো আসতেছে আমরা ভালো করে পরিপাক করতে পারতেছি। 2, কোলেসিস্টোকাইনিনকে আমরা যখন অগ্নাশয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি, সে চাপ দিয়ে এখান থেকে এনজাইম পাঠিয়ে দিচ্ছে পরিপাকের জন্য। দারুণ। কোলেসিস্টোকাইনিন যেহেতু পেশির উপর কাজ করে, তাহলে সে পিত্তথলিতেও চলে গেছে, রক্তের মাধ্যমে কিন্তু যাচ্ছে এগুলো, কারণ এগুলো হরমোন। কোলেসিস্টোকাইনিন আবার পিত্তথলিতেও গেছে, কারণ পেশির উপর কাজ করে, পিত্তরস ওখান থেকে পাঠিয়ে দিছে। তাহলে বলো, এনজাইম আসলো, পিত্তরস আসলো, পরিপাকের জন্য রেডি কিনা? রেডি। কিন্তু বাকি এখন একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি বলতো, দ্রুত বলতো। এটাও স্লো করছো, পরিপাকের এটা নিয়ে আসছো, কিন্তু এখন একটা ভয়ঙ্কর জিনিস বাকি আছে। বলো বলো, আর একটা কি কাজ বাকি ছিল?
কারণ এনজাইম নিয়ে আসো, পিত্তরস নিয়ে আসো, কাজ তো করবে না যতক্ষণ পর্যন্ত এখানে কি হবে না। আল্লাহ, স্যার সিক্রেট ফাইলস কি? ও সিক্রেট ফাইলস কি? এইটা যখন তোমরা একাডেমিক শেষ করবা, মেডিকেল এডমিশন দিবা, তখন তোমরা বুঝবা সিক্রেট ফাইলস কি জিনিস। বাংলাদেশে যারা মেডিকেল এডমিশন দেয় সবচেয়ে বেশি কোশ্চেন তারা বাসায় সলভ করে। তো এগুলো রিটেন ফরম্যাটে লেখা 11,100 কোশ্চেনের একটা সেট, 111টা সেট। মেডিকেলের প্রশ্ন যেরকম না, সেম জেরক্স কপি আমরা বাসায় পাঠাই দিই, ওএমআর এক্সট্রা দিয়ে দিই, ওরা ওটা দেখে সলভ করে, পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়। ওকে, এই যে ঠিক আছে, বাইকার্বনেট দিয়ে প্রশমন, ইয়েস। তুমি এবার বলো তো বাইকার্বনেট প্রশমনের জন্য কার উপর হেল্প নিবা? কোলেসিস্টোকাইনিনে তো কাজ শেষ, সোমাটোস্টেটিন যেটা করে সেটা তো উপর থেকে ওর কাজ শেষ, স্টিল সিক্রেটিনের কাছে আমরা হেল্প নিতে পারি। কার উপর হেল্প নিতে পারি? সিক্রেটিনের উপরে। সিক্রেটিন এবার করবে কি, যকৃতকে বলবে এবং অগ্নাশয়কে বলবে যে আমাকে একটু বাইকার্বনেট দাও, কারণ এনজাইম পিত্তরস সবাই চলে আসছে পরিপাকের জন্য রেডি, কিন্তু পরিস্থিতি খুব খারাপ, অ্যাসিড। সো সিক্রেটিন গিয়ে এর কাছ থেকে বাইকার্বনেট নিয়ে এসে এই জায়গায় প্রশমন করবে। তোমরা আমাকে বলো এই কাজ আমরা থামাইতে পারছি এবং এখানে আমরা পরিপাক শুরু করতে পারছি ঝামেলাহীনভাবে। তোমরা শুধু এইটা বলো যে আমরা দারুণভাবে পুরো মেকানিজমটা বুঝতে পারছি। না পড়লে মনে থাকবে না বাবা, বই পড়তে হবে। বলো বুঝছো কিনা? এই যে কষ্ট করে আজকে বুঝলা না, আগামী 2 বছরের জার্নি তোমাদের জন্য সহজ হয়ে গেছে। 2 বছরের জার্নি তোমাদের জন্য সহজ হয়ে গেছে। ওকে, কালকে কি পরীক্ষা? হ্যাঁ, এই যে আজকে যেটা ক্লাস হবে এটা আগামীকালকে পরীক্ষা হবে। তাহলে নেক্সট যেদিন, তোমাদের আমি আগে থেকে জানিয়ে রাখি, আমি কিন্তু কোর্সে কিন্তু কোনো ক্লাস তাহলে আমি ডিউ রাখলাম না। সবগুলো ক্লাস দারুণ হয়ে গেল, মানে শেষ হয়ে গেল, রাইট মুহিব? সব ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। আমি বহুদিন ধরে বাসায় যাইনি, গ্রামের বাসা রংপুরে যাইনি। সো ভার্সিটি ব্যাচের কিন্তু ক্লাস হচ্ছে বুধবারে শেষ, তো আমাকে 2 দিন ছুটি নেওয়া লাগবে। বৃহস্পতিবারে ক্লাসটা পেন্ডিং পড়তে পারে, তো আমি এটা কখনো না কখনো উঠাই ফেলবো। ওকে, ইন টাইমে থাকবে এবং যতগুলো ক্লাস যত সময় হওয়ার কথা তত সময়ের মধ্যে হয়ে যাবে। সো আমি কিন্তু নেক্সট বৃহস্পতিবার ক্লাস নিতে পারবো না, কারণ বুধবারে সকালবেলা আমি যাব, ইউজুয়ালি যেটা হয়। আর বৃহস্পতিবারে সকালবেলা, বৃহস্পতিবারে সকালে যাবো, তাহলে বৃহস্পতিবার ক্লাসটা আমি নিতে পারবো না। আজকে আমি চ্যাপ্টার শেষ করবো। ওকে, তা আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যারা আহ, তোমরা যারা হচ্ছে নতুন আসছো, তারা হঠাৎ করে ভাববা আচ্ছা ভাইয়া তো আজকে ক্লাস ছিল না, এরকম ভাইবো না। হ্যাঁ, ইউজুয়ালি আমি সব শেষ করি, ইন টাইমের মধ্যে শেষ করি। তো ভার্সিটি কোর্সটা অনেক বড় প্রেশারের কারণ ছিল, মেডিকেল কোর্স অনেক প্রেশারের কারণ ছিল, এগুলো শেষ করছি। সো আমাকে এটা ছুটি দিতে হবে। মেগা এক্সাম কবে হবে? তোমাদের আরেকটা চ্যাপ্টার হলো মেগা এক্সাম হবে, ওখানে আমি হাইডার, রুই মাছ, ঘাস ফড়িং পড়াই দেবো, দেন মেগা এক্সাম। ডেট কোনো সুনির্দিষ্ট নাই। ডেট কি, আজকে যদি এর পরিপাক শেষ হয়ে যায় তাহলে পরের দিনে কি পরিপাকের উপর ক্লাস 10,000 টাকা গিফট, রাইট? আর মেগা এক্সাম কবে? হাইডার, রুই মাছ, ঘাস ফড়িং যেদিন শেষ হবে তারপরের দিনে মেগা এক্সাম, 50,000 টাকা গিফট, 250,000 টাকা। ওকে, ঠিক আছে। সো আমরা এটা বুঝে ফেলছি মুহিব। সো তোমরা আমাকে বলো যে পরিপাকে হরমোন এবং যে নার্ভাস কন্ট্রোল আছে, তোমরা এটা বুঝছো কি না? দারুণভাবে বুঝছো। সো তোমরা দেখো একটা দারুণ জিনিস দেখো, তোমার যদি এখানে অ্যাসিড বেশি হয় তাহলে ডাক্তার তোমাকে যে ওষুধটা দিবে, হাই এখানে এই সেলটা থামাবে না, খেয়াল করছো? এই সেল থামাই দেবে। কোনো ওষুধ দিয়ে যদি তোমার কোনো ওষুধ দিয়ে যদি তোমার পেটের জ্বালা পড়া বন্ধ না হয়, তখন এই যে এই স্নায়ুটা কেটে দেয়, জানো? ভ্যাগাস স্নায়ু কেটে দেয়, দিস ইজ কল্ড ভ্যাগোটমি। তাহলে এখানে যে পেইন টেইন হয় এটা মাথায় খবর যাবে? যাবে না। আবার ও তো এখানে এই সেল ক্ষরণ করায়, তো সে আর এই সেলও তেমন একটা ক্ষরণ করাবে না। দারুণ ব্যাপার না? সো ডাক্তাররা কিন্তু এই যে মেকানিজম জানে, মেকানিজম জেনে তুমি যখন একটা রুগীর দিকে তাকাবা, আমি যদি তোমার দিকে তাকাই, আরেকজন যদি পাশ থেকে তাকায়, তাহলে আমি কিন্তু তোমার ভেতর বাহির নাড়ি নক্ষত্র এভরিথিং দেখতে পাবো। সো বায়োলজি জানার মধ্যে এটা মজা আছে। ওকে, যেমন একজন ইঞ্জিনিয়ার যখন একটা যন্ত্রের দিকে তাকায় কিংবা একটা প্রোগ্রামের দিকে তাকায়, সে কিন্তু বোঝে এখানে কি আছে। লাইক আমরা এরকম, তুমি যদি ডাক্তার হও, তুমি যদি এই বায়োলজি এরকম বোঝার চেষ্টা করো, একটা সময় গিয়ে দেখবো তুমি অনেক কিছু জানা ফেলছো। বলছি না মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখার কাজ মাথার, সে যদি পারে রাখবে, না হলে না রাখবে, তোমার কাছে পড়া। শোষণ। ওকে, আমরা এখন দেখব শোষণ।
হ্যাঁ, কিন্তু মনে থাকে না। 2 দিন ম্যাথ না করলে ম্যাথ মনে থাকে না, আবার তুমি বলতেছো যে ভাইয়া বায়োলজি মনে থাকে না। পাগল। শোষণ। এখন আমরা শোষণ মুহিব দেখব। আমরা যে আমরা যে শর্করা খাইলাম, কি খাইলাম মুহিব? শর্করা। তোমরা তো জানো শর্করা থেকে শেষ পর্যন্ত আমরা আইদার গ্লুকোজ পাইছি, গ্যালাক্টোজ পাইছি, ফ্রুক্টোজ পাইছি, কিংবা অন্য অন্য জিনিস পাইছি, পাইছি না? পরিপাক শেষে 2। আমরা যখন প্রোটিন পড়ছি তখন পরিপাক শেষে সবার শেষে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাইছি, পাইছি না মুহিব? 3। আমরা যখন লিপিড পড়ছি, তোমরা আমাকে বলো তো আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা কি পাইছি? ফ্যাটি অ্যাসিড পাইছি, গ্লিসারল পাইছি, কিংবা কোলেস্টেরল পাইছি, তাই না মুহিব? পাইছি কিনা? ভেরি গুড। আমরা যখন পানি খাইছি, কি খাইছে? পানি। পানি খেয়ে কি আমরা হাইড্রোজেন অক্সিজেন পাইছি? না, পানি পরিপাক হয় না। 2। 5। আমরা যখন ভিটামিন খাইছি, ভিটামিন, সো ভিটামিন ভিটামিন হিসাবেই থেকে গেছে। ভিটামিন খাবারের মাধ্যমে আমরা ভিটামিন হিসাবে পেয়ে গেছি, এটা কোনো পরিপাক হয় না। তাহলে 6 নম্বর হইলো আমরা যখন লবণ খাইছি, লবণগুলো আয়নিত ফর্মে, তাই না? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ইত্যাদি ইত্যাদি। তোমরা আমাকে বলো যে তোমরা এটা বুঝছো কিনা, বলো দেখি। আমার ফেসবুক বাসী বাচ্চা কাচ্চাদের কি অবস্থা। আজ আমার খুব স্বপ্ন আমি আজকে চ্যাপ্টারটা শেষ করব। বলো বলো এটা বুঝছো কিনা? আমরা যখন এই পরিপাকগুলো করছি আলটিমেটলি তো আমরা শেষ পর্যন্ত এন্ড প্রোডাক্ট এগুলো পাইছি, পাইছি না? তো এখন আমাদের কাজ কি? তোমরা একটা জিনিস দেখো, পরিপাক নালী যখন হয়ে গেল, খাদ্যগুলো এখন এই যে এখানে পরিপাক শেষ, তো ডিওডেনাম, জেজুনাম, অ্যান্ড দেন হচ্ছে ইলিয়াম। দেখো এখান থেকে ধরা যাক জেজুনাম, ধরা যাক এখান থেকে, অ্যান্ড দেন হচ্ছে ইলিয়াম। তোমরা আমাকে বলো তো পরিপাক এখানে হয়েছে, পরিপাক এখানে হয়েছে, এবং পরিপাক এখানে হয়েছে, তাই না? শোষণ মানে কি? খুবই সিম্পল, খুবই সিম্পল। এখানে কিছু রক্তনালী আছে, বুঝতে পারছো মহিম? এইসব রক্তনালীতে যদি খাদ্য যায়, দ্যাট ইজ কল শোষণ। আলটিমেটলি এটা কোথায় যাবে? কোথায় যাবে? যকৃতে যাবে। হোয়াট ইজ শোষণ? এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। পরিপাক নালী থেকে রক্তনালীতে যাওয়ার নামই হচ্ছে শোষণ। দিস ইজ কল্ড শোষণ বা অ্যাবজর্পশন। ওকে, তোমাদের কি প্রবলেম হচ্ছে? ভাইয়া আপনার নেট প্রবলেম, সব তো দেখা যাচ্ছে। ভিটামিন ভিটামিন হিসাবেই থেকে গেছে, ভিটামিন ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। মহিব ফোনের কি অবস্থা? সব ঠিক আছে না? দেখি, না ফোন না, ওদেরকে দেখাই। ঠিক আছে না? এই এই যে দেখো দেখো, সব ঠিক আছে। ভাইয়া ঠিক না ভাইয়া। আচ্ছা, ওকে 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 ওকে। তাহলে হোয়াট ইজ শোষণ?
দেখো আমরা শর্করা, প্রোটিন থেকে শুরু করে লবণ পর্যন্ত সবকিছু পরিপাক করার পর এই যে এগুলো পেয়েছি, তাই না? এগুলো পেয়েছি, এগুলো পেয়েছি, এন্ড প্রোডাক্ট এগুলো। লবণের কোনো পরিপাক হয় না, আয়নিত ফরম্যাটে থাকে। ভিটামিন কোনো পরিপাক হয় না, পানি পরিপাক হয় না, পানি পানি থেকে যায়। লিপিড পরিপাক হলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল পাই। প্রোটিন পরিপাক হলে অনলি অ্যামিনো অ্যাসিড পাই। শর্করা পরিপাক হলে আমরা এরকম মনোস্যাকারাইড পাই। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন হলো যে হোয়াট ইজ শোষণ, অ্যাবজর্পশন? শোষণ কিছু না, পরিপাক নালী থেকে রক্তে যাওয়াকে বলা হয় শোষণ। সিম্পল। তাহলে পরিপাক নালীতে যা চলবে তার নাম পরিপাক, পরিপাক শেষে রক্তে যাওয়াকে বলা হয় শোষণ। তাহলে পরিপাক ও শোষণ, বুঝতে পারছো জিনিসটা এবার? এখন যাচ্ছে কিভাবে এইটা এখন আমরা বোঝার চেষ্টা করব। এখানে যাচ্ছে কিভাবে, যাচ্ছে কিভাবে দেখো। দিস ইজ পরিপাক নালী, ওকে। দেখো সবাই, পরিপাক নালী গায়ে এরকম বড় বড় এরকম আঙ্গুলের মতো আছে, ভিলাই। ঠিক আছে, দিস ইজ কল্ড ভিলাই। তাহলে একটু খেয়াল করো, এই যে এখানে রক্তনালী, দিস ইজ রক্তনালী। এই যে দেখছো, এই পাশে এসে যে এই পাশে চলে গেছে, এই পাশে এসে এই যে পাশে চলে গেছে। তাহলে এটা ইনকামিং, এটা হচ্ছে আউটগোয়িং। তারপর এই যে দেখো এখানে আসে, এসে আবার এই পাশে চলে যায়, আসে আবার এরকম চলে যায়। তাহলে কোনো কারণে তুমি যদি খাদ্য কণাটাকে এখান থেকে ভিলাইটা পার করে এই রক্তনালীতে দিতে পারো, তাহলে আলটিমেটলি কি এই রক্তনালীর মাধ্যমে খাবারগুলো কি যকৃতে যাবে না? বলো, যকৃতে যাবে কিনা বলো। ভাইয়া এখানে আপনি যেভাবে আগাচ্ছেন কলেজের সাথে মিলে না। আমরা কিভাবে সিকোয়েন্স করে পড়বো কলেজের সাথে না মেলার অনেকগুলো কারণ হচ্ছে যে আমি পরে শুরু করছি, অন্যদের থেকে 2-3 মাস পরে শুরু করছি। 2 নাম্বার হচ্ছে আমরা ভালো করে পড়তেছি। 3 নাম্বার হচ্ছে আমি যে 6টা ক্লাস নিতে 15 দিন লাগাইছি, 15 দিনে তোমার 2টা চ্যাপ্টার হয়তো কলেজে হয়ে গেছে। তো কলেজে মেলানো খুবই টাফ। হ্যাঁ, কলেজে মেলানো খুব টাফ। তুমি সবসময় পড়বা এখানে, কলেজে ক্লাস করবা, ক্লাস করার পর যে এক্সামগুলো হবে যদি দেখো আমার ক্লাসের সাথে মিলে গেছে তাহলে ক্লাসগুলো এখান থেকে করবা, করে কলেজে এক্সাম দিবা। যদি কোনো কারণে দেখো যে এটা মেলে নাই, ওইটা আপাতত কি করবা, কলেজেরটাই পড়ে নেবা, কিংবা ইউটিউবে আমার ক্লাস আছে সেখান থেকে দেখে নিবা। ওকে, আচ্ছা। সো আমরা পরিপাক দেখলাম, পরিপাকের আমরা শোষণটা দেখলাম। ওকে, পরিপাক নালী থেকে ভিলায়ের রক্তনালীতে যাওয়াকে বলা হচ্ছে শোষণ। প্রিয় স্টুডেন্ট, এখানে একটা দারুণ কথা আছে, সেটা হলো সবাই যে ভিলায়ের রক্তনালীতে যায় তা না। ভিলায়ে থাকে এই রক্তনালীতে যাচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে এখানে যাচ্ছে তা কিন্তু না। লিপিডের ক্ষেত্রে একটু উল্টা। এই যে এখানে কিন্তু লসিকা নালী থাকে, দিস ইজ লসিকা নালী, লসিকা নালী, লসিকা নালী। শুধুমাত্র লিপিড আছে, সে কিছু যায় রক্তে, আর বড় বড়গুলো সবগুলো যায় লসিকা নালীতে। তোমরা কি বুঝছো এটা? সবাই পরিপাক নালী থেকে ভিলায়, এই যে আঙ্গুলের মতো জিনিসগুলা ভিলায়ে থাকা এই রক্তনালীতে যায় সবাই। ইভেন লিপিডও যায়, লিপিডের ছোট ছোটগুলা। কিন্তু লিপিড যেগুলো বড় বড় তারা রক্তনালীতে না গিয়ে তারা যায় হচ্ছে লসিকা নালীতে। বুঝছো? সবাই যাচ্ছে রক্তনালীতে, শুধু লিপিডের যেগুলো বড় বড় সেগুলো যাচ্ছে লসিকা নালীতে। সিম্পল। এখন আমরা এক এক করে দেখব কারা কিভাবে যাচ্ছে। তাহলে আমরা একটা পরের স্লাইড নেই। দেখো, আমরা সোজা করে দেই। দিস ইজ পরিপাক নালী, পরিপাক নালী। দিস ইজ ভিলাই। হোয়াট ইজ দিস মুহিম? ভিলাই, আঙ্গুলের মতো। ভালো করে খেয়াল করো, ভিলাইগুলা থাকার কারণে কি সুবিধা হয়েছে জানো? তোমরা একটা জিনিস দেখো, এটা যে পরিপাক নালী হয়, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত কতটুকু? 1, 2, 4, 6 ইঞ্চ, রাইট? 6 ইঞ্চের মতো। তাহলে এই পাশে রক্তনালীতে যাবে, এই পাশে খাদ্য রক্তনালীতে যাবে, এই পাশে যাবে। 6 ইঞ্চির ভেতর দিয়ে যতটুকু সে যাইতে পারে। বাট তুমি এবার চিন্তা করো তো, সেম পরিপাক নালীটাকে যদি আমি এরকম ভিলাই 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 বানায় রাখি, তাহলে এবার দেখো তো কতগুলো জায়গা বাড়লো। সে এই পাশে রক্তে যাইতে পারবে, এই পাশে পারবে, এ পাশে পারবে, এই 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 পাশে, এই পাশে, মানে দেয়াল যতটা পুরোটাতে যাইতে পারবে। তাহলে বলো তো
এখান থেকে এই জায়গাতে 6 ইঞ্চ আছে, তাহলে আমরা কি করলাম, জায়গাটা বাড়াইলাম না? শোষণ করার জন্য অনেক জায়গা বাড়াইলাম না? শোষণ তল বাড়াইলাম না? বলো বলো, বুঝছো কিনা এটা? ওকে, তাহলে ভিলাইয়ের কাজ কি? পরীক্ষায় প্রশ্ন আসে। ভিলাইয়ের কাজ হচ্ছে অন্ত্রের শোষণ তল বৃদ্ধি করা, অন্ত্রের শোষণ তল বৃদ্ধি করা। তাহলে এই যে দেখো, এখান থেকে এই জায়গাটা অল্প একটু এই পাশে খাদ্য যাইতো, বাট যখন আমরা এরকম এরকম করছি, খাদ্য এই পাশে আসবে, এই পাশে আসবে, এই পাশে আসবে, এই পাশে ঢুকবে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে। দেখছো কত রাস্তা দিয়ে এখন খাদ্য যাইতে পারতেছে। শুধু এইটাই না, তুমি জেনে খুব অবাক হবা যে ভিলাইয়ের উপরও আবার এরকম ছোট 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 মাইক্রো ভিলাই আছে। তাহলে বলো তো এবার, পরিপাকের জন্য, শোষণের জন্য কত বড় একটা অঞ্চল বৃদ্ধি পেল? এবার বলো, শোষণের জন্য আরো অনেক বৃদ্ধি পেল না? তাহলে দিস ইজ পরিপাক নালী, দিস ইজ পরিপাক নালী। পরিপাক নালীর মধ্যে এরকম এই পাশেও কিন্তু ভিলাই আছে, বুঝছো মহিম? কত জায়গা বৃদ্ধি পেল। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের রক্তনালীর ছবি অ্যাড করা। দিস ইজ রক্তনালী, দিস ইজ রক্তনালী। রক্ত এই পাশে আসতেছে, রক্ত এই পাশে যাচ্ছে। আমাদের দরকার হচ্ছে এখান থেকে খাদ্যগুলোকে এখানে পাঠানো। তাহলে 1 নাম্বার থেকে আমরা শুরু করব। বলো তো 1 নাম্বার কি? শর্করার এই যে খাদ্যগুলো আছে এরা কিভাবে ওখানে যায়? শর্করার খাদ্যগুলা 2 ভাবে যেতে পারে। তাহলে 1 নাম্বার লিখি আমরা, শর্করা। লাল কালা তো দেখা যাচ্ছে না। শর্করা এই কোষটা পার হয়ে ভিলাইয়ের এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা পার হয়ে এখানে যাইতে 2টা পদ্ধতি ফলো করে। একটা হলো ব্যাপন বা সহজেই যেতে পারে, আর একটা হলো সক্রিয় পরিবহন, যেখানে পার হইতে গেলে তাকে এটিপি খরচ করতে হয়। সক্রিয় পরিবহন, তোমরা কি বুঝছো কিনা এটা এবার বলো। কেউ কেউ খুব সহজে পার হইতে পারে, আর কেউ কেউ এই পাশে যাইতে গেলে তাকে এটিপি খরচ করে, এই যে এইসব জায়গায় এটিপি খরচ করতে হয়। এটা বুঝছো কিনা? এটা আমরা যখন 9 নম্বর বোটানি চ্যাপ্টার পড়বো তখন আমরা কিন্তু সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনিসটা শিখব। ঠিক আছে, এখন না কিন্তু। দিস ইজ নট বিপাকীয়। বলো তোমরা বুঝছো কিনা এই জায়গা? এবার আমরা চলে আসি মুহিব, শর্করা যেহেতু শেষ, তাহলে এবার চলে আসি আমরা 2 নাম্বার, প্রোটিন। কিসে আসবো মুহিব? প্রোটিন। প্রোটিন এই ভিলাইয়ের মাইক্রো ভিলাই, তারপর হচ্ছে ভিলাই, ভিলাই পার হয়ে যখন এই জায়গায় আসে 2 ভাবে আসে। সেম, কি কি? ব্যাপন প্রক্রিয়ায় যায় প্লাস সক্রিয় প্রক্রিয়াতেও সে যায়। তাহলে আমরা একটু লিখি কারা ব্যাপনে যায় কারা সক্রিয় যায়। তাহলে প্রোটিনের ক্ষেত্রে তোমরা একটু লেখো, যারা এল অ্যামাইনো অ্যাসিড এবং যারা ডি অ্যামাইনো অ্যাসিড। নাম শুনছিলা কখনো এল এবং ডি? এল গ্লুকোজ, ডি গ্লুকোজ, কখনো নাম শুনছো? নাম শোনো নাই? এল মানে হচ্ছে লেভোরোটেটরি, ডি মানে হচ্ছে ডেক্সট্রোরোটেটরি। আমি তোমাকে বলি, এটা একটা আলো, এক বর্ণী একটা আলো, হ্যাঁ, এই দেখো আলো যাচ্ছে। ওকে, তো আলোটা সোজা যাওয়ার কথা না? আলোটা কি যাওয়ার কথা? সোজা। কিন্তু তুমি এই যে এখানে একটা কেমিক্যাল দিছো, হোয়াট ইজ দিস? দিস ইজ এ কেমিক্যাল। এই কেমিক্যালটা আবার করছে কি? এটা তো সোজা রাস্তা, তাই না মুহিম? এটা সোজা রাস্তা। কেমিক্যালটা করছে কি? আলোক রশ্মিগুলোকে এদিকে বাঁকায় দিছে। তাহলে বলো তো, লেফট সাইডে বাঁকায় দিল না? তাহলে এই কেমিক্যালটার নাম কি? আমরা বলতে পারি না এল কেমিক্যাল? এটা যদি অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে এটা এল অ্যামাইনো অ্যাসিড। বুঝছো কি না? যদি ডান দিকে বাঁকায় দেয় তাহলে এর নাম কি হবে বলো? ডি অ্যামিনো অ্যাসিড। ডি মানে ডেক্সট্রো, ডেক্সট্রো মানে ডান। এবার বুঝছো কিনা? আচ্ছা, ভেরি গুড। ইটস নট আর, দিস ইজ ডি। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, তাহলে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা এল অ্যামাইনো অ্যাসিড, কিছু আছে ডি অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, দেখো যারা ডানপন্থী, ডানপন্থী মানে যারা ধর্মকর্ম করে তারা খুব শান্তশিষ্ট না, যদিও সবাই না, সবাই না, কারণ কেউ কেউ তো একটু অশান্তও হয়। বাট আমি জাস্ট বলতেছি যারা ধর্মকর্ম পালন করছে, কি সুন্দর মোলায়েম শান্তশিষ্ট, মানুষের কষ্ট দিচ্ছে না। তাহলে বলো তো ডি অ্যামাইনো অ্যাসিড গুলা কি
ব্যাপন প্রক্রিয়া যাবে না কোনো কষ্ট টষ্ট ছাড়া, সহজেই ব্যাপন বা নিষ্ক্রিয়। ব্যাপনকে আরেকটা নামে বলা হয় নিষ্ক্রিয় পরিবহন, যেখানে কোনো এটিপি লাগে না। কি লাগে না মুহিব? কোনো এটিপি লাগে না। বাট এল অ্যামাইনো অ্যাসিড যেগুলো, দেখো এল মানে হচ্ছে লেভোরোটেটরি, বাম। তোমরা কি জানো বাংলাদেশে যারা বামপন্থী একটা সময় ছিল, সশস্ত্র বিপ্লব করতো, বাম মানেই দেয়ালে দেয়ালে। বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় লাগবে, এইটা চাই দিতে হবে, এইভাবে বলে। তোমরা কি বুঝছো জিনিসটা? মানে ভালো না খারাপ আমরা জাজমেন্টে যাচ্ছি না, আমি শুধু তোমাকে মনে রাখার একটা ট্রিক শেখাই দিতেছি। বামপন্থী বা লেফট হ্যান্ডেড যারা, লেভোরোটেটরি যারা, তারা সবসময় শক্তি প্রদর্শন করে, তাদের শক্তি লাগে। কি লাগে? এটিপি লাগে। তাহলে বলো তো, এল অ্যামিনো অ্যাসিডগুলো যদি এই পাশে পার হয়ে রক্তে যাইতে চায়, এল অ্যামিনো অ্যাসিডগুলা, তাই না মুহিব? যদি এল অ্যামিনো অ্যাসিডগুলো পার হইতে চায়, তাহলে তারা কোন প্রক্রিয়া যাবে বলো তো? তাদেরকে এটিপি খরচ করে যাইতে হবে, সক্রিয় প্রক্রিয়া। মনে থাকবে তোমাদের? বলো, বামপন্থী চাই দিতে হবে, তাহলে তারা যাওয়ার সময় এটিপি খরচ হয় তাদের। আর যারা হচ্ছে ডানপন্থী শান্তশিষ্ট, তারা হচ্ছে খুব সহজে পার হয়ে যাবে ব্যাপন প্রক্রিয়ায়। আচ্ছা, এবার চলে আসি আমরা লিপিড। লিপিডের আগে বাকিগুলো আমরা শেষ করি। আমরা সবার আগে শেষ করি লবণ। ওকে, যারা যাক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা কিন্তু এই পার হয়ে রক্তনালীতে এখানেও আছে, এরা এটা পার হয়ে রক্তনালীতে যাইতে, তার রক্তনালীতে যাইতে এটিপি খরচ করে। তাহলে বলো তো এটা সক্রিয় না? আয়ন পার করা কিন্তু খুব কঠিন, দিস ইজ সক্রিয়। ব্রেক দিব, দিস ইজ সক্রিয় পরিবহন। তাহলে বলো যে আয়নগুলো যখন রক্তে যায় তখন তারা সক্রিয় পরিবহন প্রক্রিয়া যায়। যখন আমি তোমাদের উদ্ভিদ শারীর তত্ত্ব পড়াবো তখন আরো ডিটেইল শেখাবো কেন আয়নগুলো সক্রিয় পরিবহনে যায়। আজকে একটু এক লাইনের মধ্যে বলে ফেলি, সেটা হচ্ছে আয়নগুলো কোষ ঝিল্লিতে দ্রবণীয় নয়, যে জন্য কোষ ঝিল্লি তারা পার হইতে পারে না। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কোষ ঝিল্লির ফসফোলিপিডে দ্রবণীয়, যে কারণে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড খুব সহজে যাতায়াত করতে পারে, কিন্তু আয়নগুলো পারে না। কারণ আয়নগুলো কোষ ঝিল্লি, তোমরা তো জানো যে কোষ ঝিল্লির যে ফ্যাটি অ্যাসিড পর্শনটা, ফ্যাটি অ্যাসিড লেজগুলা কোষ ঝিল্লিতে ফ্লুইড মোজাইক মডেলে ফ্যাটি অ্যাসিড লেজগুলা হচ্ছে নন পোলার। সো এই পোলার অণুগুলো নন পোলারতে পার হইতে পারে না, এই জন্য তাদেরকে এটিপি খরচ করতে হয়, ধাক্কা ধাক্কি করে তাদেরকে যাইতে হয়। সো আমাদের লবণ শেষ, এবার আমরা চলে আসি ভিটামিন। তোমরা তো জানো কিছু ভিটামিন আছে চর্বিতে দ্রবণীয়, আর কিছু ভিটামিন আছে পানিতে দ্রবণীয়। এই পানিতে দ্রবণীয় ভিটামিনগুলা পানিতে দ্রবণীয় ভিটামিনগুলা যেমন এ এবং সি, বি এবং সি, তারা খুব সহজে যাইতে পারে, ঠিক আছে। কিন্তু চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেগুলো আছে, তারা যদি এখানে যাইতে চায় তাদেরকে পিত্ত লবণ লাগে। তোমাদেরকে মনে আছে যে পিত্ত লবণের তারা হেল্প নেয়। এই দ্রবণীয় ভিটামিনগুলোকে করে কি, পিত্ত লবণের একটা আবরণ দেওয়া হয়, পিত্ত লবণের আবরণ দেওয়া হয় এই ভিটামিনগুলো, এডিই কে, আডেক। তো ওইটা সহ তারা এই যে এই জায়গায় আসে, এসে পিত্ত লবণগুলো বাইরেই থাকে, বাট ভিটামিনগুলো শুধু চলে যায়। বলো, পিত্তরস যখন পড়াইছি তখন কি তোমাদের এইটা পড়াইছিলাম না? বলো, বুঝছো কিনা? তোমাদের কি ব্রেক লাগবে? তোমাদের কি ব্রেক লাগবে? 9টায় ফিজিক্স ক্লাস, মুহিম 9টা বেজে গেছে। ব্রেক না, 9টায় ফিজিক্স ক্লাস। সো ডেফিনেটলি তোমাকে 9টায় যাইতে হবে। আমি যতটুকু পারি আমি শেষ করি, না পারলে আমি আবার পড়াবো, ঠিক আছে? দিয়েন না, ওকে। তাহলে আমরা শর্করা দেখেছি কিভাবে গেছে, শর্করার মনোস্যাকারাইডগুলা। সেম ভাবে আমরা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন থেকে যেগুলা কেমনে গেছে দেখছি, ভিটামিন যাওয়া দেখছি, লবণ যাওয়া দেখছি। পানি, এই যে এখানে যে পানি থাকে পরিপাক নালীতে,
পানি বেসিক্যালি বৃহদান্তেও শোষণ হয়, এখানেও শোষণ হয়, বাট পানি হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া যায়। কোন প্রক্রিয়ায়? তোমরা সবাই জানো যে পানি অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়ায় যাতায়াত করে কোষে। ঠিক আছে? তো এই যে পুরো ব্যাপারটা দেখতেছো, দেখো তোমরা তো জানো পরিপাক এখানে হয়, পরিপাক পাকস্থলিতে হয়, পরিপাক ডিওডেনামে হয়। তাহলে বলো তো শোষণের কাজটা বেসিক্যালি ডিওডেনাম থেকে শুরু হলেও এই যে জেজুনাম এবং ইলিয়ামেই মোটামুটি শোষণ হয় না? তোমরা আমাকে বলো তো শোষণ হয় কি না? হ্যাঁ, বেসিক্যালি ডিওডেনাম এবং জেজুনামেই শোষণের মূল কাজটা চলে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে লিপিডে। ওকে, তোমরা জানো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং কোলেস্টেরল আমরা পাইছি। এখন এগুলাকে আমরা যদি রক্তনালীতে নিয়ে যাইতে চাই, ওরা নিজেরা রিভল্ট করে। এই যে এই তিনটা, এদেরকে আমরা রক্তনালীতে নিয়ে যাইতে পারি না, এত সহজ না। তাহলে আমি আরেকটা চিত্র অঙ্কন করে ওখানে ওটা পড়াই, কারণ লিপিড পরিশোষণটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই যে আমি একটা ভিলে অ্যাড করলাম। দিস ইজ রক্তনালী। আর একটা হচ্ছে এই যে এটা নিচ দিয়ে এসে এই যে দেখো এটা হচ্ছে লসিকা নালী। সো এটা কি মুহিম? লসিকা নালী। ঠিক আছে? তাহলে দেখো কি কি ঘটনা ঘটে। আমরা লিখি ছোট ফ্যাটি অ্যাসিড, ছোট গ্লিসারল, গ্লিসারল তো এমনি ছোট, এরা কিন্তু কোথায় যায় মুহিম? রক্তে যায়। সহজ। কিন্তু যেগুলো বড় ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল, এরা কিন্তু যাইতে পারে না রক্তে। তো কি করতে হয় দেখো, 1 নাম্বার, এদের চারপাশে তখন পিত্ত লবণ চলে আসে। কি আসে? মনে আছে পিত্ত লবণের কাজ কি ছিল? দিস ইজ পিত্ত লবণ। পিত্ত লবণ যখন আমি পড়াইছিলাম পিত্তরস, তখন আমি বলছিলাম যে তারা শোষণে সাহায্য করে। দিস ইজ কল্ড মাইসেলি। হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড মাইসেলি। সাবাস, একজন কমেন্ট করছে, জানে, পড়ালেখা করতেছে। মাইসেলি, দেখো মাইসেলিটা যখন এই যে এখানে চলে আসবে, প্রথম যে কাজটা, দেখো প্রথম যে কাজটা সেটা হলো পিত্ত লবণগুলা যাচ্ছে। এই দেখো পিত্ত লবণগুলো বাইরে থেকে গেল, দেখছো? পিত্ত লবণগুলো বাইরে থেকে গেল, কিন্তু এই যে বড় ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল ভেতরে চলে আসলো। বলো তো ভিলাই চলে আসছে না ভিলাইয়ের কোষে? বলো এই যে ভিলাইটাতে আসছে কিনা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল? বলো চলে আসছে। এখন তাদের মনে হয়েছে যে আমরা রক্তনালীতে এখান থেকে যাব না। এই ভিলাইয়ের কোষে চলে আসার পর তারা বলতেছে আমরা রক্তনালীতে যাব না, বিকজ সবাই যেখানে যায় সেখানে আমরা যাব না, উই আর ডিফারেন্ট। ওকে, কি? উই আর ডিফারেন্ট। এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে এখানে যে প্রক্রিয়াটা হলো এই জায়গায়, এটা হলো ব্যাপন প্রক্রিয়া। তোমরা একটু এই যে এখানে লিখে রাখো ব্যাপন। পিত্ত লবণ এনে এখানে এনে ব্যাপন প্রক্রিয়া দিয়ে দিছে। ওকে, তারপর এবার দেখো ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল, হ্যাঁ ইয়েস, তারা বলতেছে আমরা যাব না রক্তনালীতে, আমাদের গার্ড অফ অনার দিতে হবে এবং আমরা ডিফারেন্ট রাস্তা দিয়ে যাব, আমাদের রাস্তা আলাদা। তো রাস্তা আলাদা কেমনে বুঝবো? ওরা বলে কি, আমাদের চারপাশে একটা প্রোটিনের আবরণ দাও। কিসের আবরণ? প্রোটিনের আবরণ। তাহলে লিপিড প্রোটিন ইকুয়াল লিপোপ্রোটিন বলা হচ্ছে এটাকে। দেখছো বাইরে কিন্তু তারা গার্ড অফ অনার পাইছিল হচ্ছে পিত্ত লবণের কাছে, কোষের ভেতরে গিয়ে তারা প্রোটিনের কাছে গার্ড অফ অনার পাইছে। এই প্রোটিনের কাছে যখন গার্ড অফ অনার পায়, এটার নাম হয়ে যায় কাইলো মাইক্রন। কি নাম মুহিম? কাইলো মাইক্রন। এই যে একটা জিনিস মনে রাখো, মাইক্রন মানে ক্ষুদ্র। এগুলো তো অনেক ক্ষুদ্র না, আমরা তো এখানে চোখে দেখতে পাচ্ছি, বাট দে আর ভেরি ক্ষুদ্র। আর কাইল শব্দের অর্থ হচ্ছে, সহজ করে বলি, চর্বি বা লিপিড। তোমরা কি বুঝছো এটা? বলো
তাহলে তাকে আমরা আবার গার্ড অফ অনার দিলাম। এখানে আমরা পিত্ত লবণ দিয়ে গার্ড অফ অনার দিয়েছি, এখানে প্রোটিন দিয়ে গার্ড অফ অনার দিয়েছি। প্রোটিন দিয়ে যখন গার্ড অফ অনার দিছে তখন তার নাম কাইলোমাইক্রন, আর পিত্ত লবণ দিয়ে যখন গার্ড অফ অনার দিছে তখন আমার নাম দিছিলাম কি, মাইসেলি। প্রিয় স্টুডেন্ট, এই যে প্রোটিনগুলো আছে, প্রোটিনগুলো কিন্তু যায় না। প্রোটিনগুলো কি করে, যায় না। বাট প্রোটিনগুলোর হেল্প নিয়ে আমি একটু কাজ করি, লালটা একটু মিশাই ফেলি। লালটা কি করি, একটু মিশাই ফেলি, সাদাটা দিই, কারণ তারা তো অন্য রাস্তায় যাবে, তাই না? এই যে এখানে যাবে না মুহিম, এটা নিচ দিয়ে দিই, নিচ দিয়ে গেছে লালটা। তাহলে প্রিয় স্টুডেন্ট, এরা করে কি, ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল এরা সব পরস্পরের সাথে যুক্ত হয়ে লিপিড বা মনোগ্লিসারাইড তৈরি করে। এগুলা এবার এই যেখানে যায়, ঠিক আছে? লিপিডগুলো এই দেখো রক্তে গেল। যখন তুমি তাদেরকে একসাথে রাখবা তখন এরা দুজন মিলে বিয়ে করে। আরে গার্ডা মনার দিছে তুমি আর আমি, তো এরা বিয়ে শাদী করে ফেলে। বিয়ে শাদী করে লিপিডে পরিণত হয়। আগে তো ভাঙছিল, এবার দেখো আবার তৈরি হলো, হয়ে তারা রক্তনালীতে যায়। একটা জিনিস খেয়াল করছো, এরা দুজন মিলে যখন একসাথে হইলো, এটা তো হওয়ার কথা ছিল না। গ্লুকোজ গ্লুকোজ হিসাবেই চলে গেছে, লবণ লবণ হিসাবেই চলে গেছে। কিন্তু লিপিড ভাঙলাম পরিপাকের সময়, শোষণ করার সময় হঠাৎ করে ওরা আবার একসাথে হয়ে লিপিড তৈরি করলো। শুধু এই কারণেই কিন্তু এরা যখন লসিকানালিতে আসে, লসিকানালি আলটিমেটলি কোথায় যায় জানো? রক্তনালী। কোথায় যায়? রক্তনালী। সো রক্তনালীকে গিয়ে তারা ব্লক করে দেয়। বলো বুঝছো কিনা? যারা লাইভে আছো দ্রুত কমেন্ট করো, যেটা রিস্কি না। এই জন্য কিন্তু লিপিড খাওয়ার সময় আমাদের একটু সচেতন থাকতে হয়। বলো, আবার 1,000 টাকার একটা উপদেশ দিলাম কিনা? তাহলে আজকের ক্লাসে তোমরা 2,000 টাকা ইনকাম করছো, তাহলে আগের 1,000 মাইনাস, আজকে 1,000 টাকা লাভ করছো তোমরা, তাই না? ওকে প্রিয় স্টুডেন্ট, দেন এটা এখানে চলে আসে। এই যে দেখো, এখান থেকে যখন এখানে আসে, ভিলাইয়ের কোষগুলো থেকে যখন এখানে আসে, দিস ইজ কল এক্সোসাইটোসিস। তাহলে এই যে প্রক্রিয়াটার নাম কি দিব মুহিম? এক্সোসাইটোসিস। বলো তোমরা বুঝছো কিনা? এক্সোসাইটোসিস মানে হলো সাইটের বাইরে যাওয়া, কোষের বাইরে যাওয়া। বলো বুঝছো কিনা? মুই কয়টা বাজে? 42 বাজে, এখনো 18 মিনিট আছে। ওকে, তো তোমরা যদি এতদূর পর্যন্ত বোঝো তাহলে আশা করছি তোমরা শোষণ বুঝতে পারছো। এখন আমি তোমাদের পড়াবো স্থূলতা। মাঝখানে ছোট ছোট জিনিসগুলো, যেমন বৃহদান্ত্র সম্পর্কে তোমরা পড়বা। এখানে ইকোলি থাকে, এখানে কত ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, এখানে মল উৎপন্ন হয়, এগুলো এগুলো তোমাদের নিজেদের পড়ার কথা। ওকে, ইয়েস, রক্তনালীতে করলে তাকে অ্যানজাইনা বলে। তাহলে আমরা এবার স্থূলতা দেখব। তোমার যদি বিএমআই দ্বারা আমি তোমার স্থূলতা মাপি, তাহলে স্বাভাবিক যেটা ওজন তার যদি 20% অর মোর হয়, স্বাভাবিক ওজনের থেকে 20% বেশি অর আরো বেশি, দ্যাট ইজ কল ওবেসিটি। 10টায় তোমার যেহেতু ক্লাস, এই কয়টায় ক্লাস? ফিজিক্স ক্লাস কয়টায় বলো তো? ফিজিক্স ক্লাস কয়টায়? সত্য করে কও। একজন বলতেছে 10টায় ক্লাস, ফিজিক্স তো নাই। 10টায় কেমিস্ট্রি। 9টায় যারা লিখতেছো তারা কিসের ক্লাসের কথা বলতেছো? যদি 9টায় ফিজিক্স, 10টায় কেমিস্ট্রি, শিওর ফিজিক্স ক্লাস হবে? তাহলে আমি স্থূলতাটা কিন্তু দ্রুত পড়াই দিচ্ছি তোমাদের, হ্যাঁ? আমি শুধু বলবো, তোমরা শুধু শুনবা। দেখো, স্থূলতা সাধারণত বিএমআই দ্বারা মাপা হয়। বিএমআই মানে হলো বডি, শরীরের ভর থেকে একটা আমরা ইন্ডেক্স বের করি, এই জন্য এটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স। শরীরের ভরটা খুব জরুরি, দ্যাট ইজ কল বিএমআই। কি করা হয় এখানে? 1 নম্বর হচ্ছে তোমার দেহের যে ভর আছে, যদিও বায়োলজিতে এটাকে ওজন বলে, ভেরি গুড, ওজন। এইটা তোমাকে কেজিতে করতে হবে, ঠিক আছে? কিলোগ্রামে। তারপর তোমার যে উচ্চতা আছে, এই উচ্চতাকে মিটারে পরিণত করে বর্গ মিটার করতে হবে, তাইলে তুমি তোমার বিএমআই পেয়ে যাবা। ঠিক আছে, বলো তো, তাহলে তুমি তোমার কি পেয়ে যাবা? রেজাল্ট পেয়ে যাবা। তো বিএমআই এর চার্টটা আমি একটু দেখাই তোমাদের। দেখো, যদি দেখো তোমার ওজন এবং উচ্চতার বর্গমিটার করার পর রেজাল্ট হিসাবে 18.5 কম পাইছো তুমি, 18.5, 18.5 কম পাইছো, তাহলে তুমি আন্ডার ওয়েট, তোমার আর একটু খাইতে হবে।
কি করতে হবে? খাইতে হবে। খাইতে হবে বলে তুমি যা তা খাবা সেই কাজ করা যাবে না। ভাই আমার তো ওজন বাড়ে না, আমি তো ফুচকা টুচকা সব খাই, ফাস্ট ফুড সারাদিন খাই। জি না, যারা যারা স্কিনি, গায়ের মধ্যে হাড় হাড্ডি, তাদেরও হার্ট অ্যাটাক হয়, তাদেরও স্ট্রোক হয়। খুব সাবধান। বুড়া বয়সে তো গায়ে কিছুই থাকে না, থাকে মুহিব, তাও হার্ট অ্যাটাক স্ট্রোক করে পড়ে আছে। সো যাতে খাওয়া যাবে না। এবার দেখো তোমরা কোনো কারণে যদি এটা 18.5 থেকে 24.99 হয়, তাহলে তুমি নর্মাল ওয়েট হবে তোমার। কি হবে? নর্মাল ওয়েট। আমি কিন্তু পরীক্ষায় অঙ্ক দিব তোমাদের। এবার দেখো 24.99 এর পর কি মুহিব? 25, 25 থেকে 29.99 যদি হয়, তাহলে তোমার ওভার ওয়েট। এখনো কিন্তু তুমি স্থূল না। তোমাকে আমি বলতে পারবো না যে তুমি ওবেস, তুমি স্থূল মানুষ, আমি কিন্তু বলতে পারবো না। দেখো, নর্মাল ওয়েটের নিচে আন্ডার ওয়েট, নর্মাল ওয়েটের উপরে হচ্ছে ওভার ওয়েট। ওভার ওয়েট মানে তোমার ওজন বেশি হয়েছে, বাট তুমি এখনো স্থূল মানুষ না। স্থূল বলতে ওবেস মানুষ, যাদের শরীরের বেশি বেশি। ওকে, তাহলে আমরা এক কাজ করতে পারি। এই যে 30 যখন পার হয়ে যায়, 30 এবং 30-এর বেশি, 34.99 পর্যন্ত, দিস ইজ কল ওবেসিটি ক্লাস 1। ক্লাস 1 তার মানে তুমি ওভারওয়েট তো পার করছো, তুমি এখন স্থূল মানুষ। ওকে, এবার দেখো তোমার বয়স, তোমার তোমার যখন বিএমআই 35 থেকে 39.99 হবে, তখন তোমার ওবেসিটি হবে ক্লাস 2 রে। এবং যদি কোনো কারণে 40 মোর হয়ে যায়, তাহলে ওবেসিটি ক্লাস 3, 40 অর মোর, যত ওজনই হোক না কেন। ওকে, কার কত বলো? দ্রুত বলো, কার কত? কেউ কি কোনো চেক করছো কিনা? তোমাদের অভিদাদার স্থূলতা হচ্ছে 40-এর বেশি। আচ্ছা, তো আমি একটু তোমাদের বলি যে কেন আমরা স্থূল হই। প্রথম যে কারণটা, সেটা হলো জিনগত। বাপ মা যদি মোটা হয়, সন্তান মোটা হবে। কারণ ওজনের পক্ষে কিন্তু কিছু জিন থাকে যারা মানুষকে ওজনদার করে। তাহলে তোমার যদি মোটা হও, মানুষ যদি বলে মোটা, তাহলে বলবা যে আমার বাপরে গিয়ে জিগাও আমি কেন মোটা, আমার মারে গিয়ে জিগাও আমি কেন মোটা। ওরা মোটায় মোটায় বিয়ে করছে বলে আজকে আমি মোটা হয়েছি, তাই না? ওকে, প্রথমটা হচ্ছে জিনগত, 2 নম্বর হচ্ছে পারিবারিক জীবনযাত্রা। পারিবারিক জীবনযাত্রা বলতে হচ্ছে বাপ মা চাকরি করে কিংবা বাপ মা বিজনেস করে, বৃহস্পতিবারে দেখা হয়, শুক্রবারে তোমরা বাইরে যাও খাইতে। একটা সময় ছিল মানুষ নদীর ধারে যাইতো, কাশ বনে যাইতো, কিংবা হচ্ছে ভ্রমণে যাইতো, নিজেরা রান্না করতো। আর এখন বাইরে যাওয়া মানে হচ্ছে খাইতে যাইতে হবে। কোথায়? ধানমন্ডি, একে রুপটপে। তো তোমরা আমাকে বলো, খাওয়ার পরে ইত্যাদি ইত্যাদি খাইলে ওজন কি বাড়বে না? বাড়বে। তিন আরও একটা ব্যাপার আছে, যারা অফিসে থাকে, অফিসে বসে খালি চিনি খায়। আমি নিজে কিন্তু চায়ে চিনি খাওয়া বন্ধ করে দিছি না মুহিব? কারণ আমি দিনে 5-6টা করে চা খাইতাম, কফি খাইতাম। তাহলে দিনে যদি আমি 12 কাপ চিনি খাই, তাহলে মোটামুটি 14 প্লেট ভাত খাওয়া হয়ে যায় আমার। আমার ওজন খুব বাড়তেছিল। তখন আমি কি করছি, আমি যেহেতু নড়াচড়াই কম করি, সারাদিন অফিসে থাকি, সারাদিন রুমে থাকি, সো আমি চিনি খাওয়া বন্ধ করে দিছি এবং ধীরে ধীরে চা খাওয়া বন্ধ করে দিছি। কারণ চিনি ছাড়া আমার ফ্রেন্ড বলতো, চিনি ছাড়া চা হচ্ছে গরুর মুতের মতো। তো তোমরা আমাকে বলো তো, চিনি ছাড়া চা খাইতে আমার তখন আর ইচ্ছা করবে? করবে না। একটা খাওয়ার পর দেখা যায় 2 চামচ দিয়ে রাখছি, এরপর আর খাচ্ছি না। আচ্ছা, এবার আমি বলি কর্মক্ষেত্র। তোমরা যারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করবা, দেখবা ওই যে কথায় কথায় বিস্কুট আর এই কফি বানাও, আমার জন্য একটা চা বানাও, একটু বাইরে গিয়ে তোমাদের টঙের দোকান, ওখানে গিয়ে আবার এই কেক খাও, মুখ খাও, তমুক খাও। তোমার কি হবে? তুই এমনি বসে থাকো সারাদিন, খাইতেছো আবার দিনে 6 কাপ করে চা, 12 কাপ করে চিনি, তার মানে 24 প্লেট ভাত, রাইট? আচ্ছা, এরপর আমরা চলে আসি মানসিক আঘাত এবং আবেগ। মনে রাখবা, তুমি যে খুব খুশিতেও থাকো তোমার ওজন বাড়বে, তুমি যে খুব ডিপ্রেশনে থাকবেও তোমার ওজন বাড়বে। যারা ডিপ্রেশনে থাকে, বিশেষ করে যারা ডিপ্রেশনে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি বেশি কিন্তু ক্ষুধা লাগে। বেশি বেশি ক্ষুধা লাগলে বেশি বেশি খাবে, তখন হচ্ছে ওজন বাড়বে। যারা রাত জাগে, রাতের বেলা প্রচুর পরিমাণে একটা হরমোন ক্ষরণ হয়, এই হরমোনটা আমাদের ক্ষুধাকে আরো উস্কে দেয়। তখন কি করি আমরা? ফ্রিজ টানাটানি করি, তাই না? সারাদিন যেটা আমাকে খাইতে বলছে সেটা আমি তো খাই নাই, খুব ভাব নিছি, রাত্রেবেলা আমি প্লেট চাইটা খাইতেছি, পাতিলের তলা থেকে আমি খাবার নিয়ে আসতেছি, তাই না? আচ্ছা, বিশ্রাম। ওই যে একটা আছে রিমোট কন্ট্রোল টিভি আসার পর নাকি বিশ্রাম বাড়ছে। আগে তো ঝিরঝির করতো, অ্যান্টেনা ঘুরানো লাগতো, টিভির চ্যানেল চেঞ্জ করা লাগতো মট 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 করে। এখন তো রিমোট চলে আসছে।
তো শুয়ে খাবার টাবার চারপাশে নিয়ে বাড়িতে আমরা এখন কি করছি, হোম থিয়েটার নাম দিছি। হোম থিয়েটার নাম দিয়ে আমরা কি করতেছি, খাইতেছি আর ওজন বাড়াইতেছি। লিঙ্গভেদে, লিঙ্গভেদের ক্ষেত্রে বলে রাখি, ইউজুয়ালি মেলদের যে হরমোন টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন কিন্তু স্থূলতার বিপক্ষে। মানে তোমার শরীরে যদি টেস্টোস্টেরন বেশি থাকে তুমি কিন্তু হিংস্র হবা, তুমি বেশি অ্যাগ্রেসিভ হবা, তোমার কিন্তু ওজন কম থাকবে। বাট তুমি যদি ফিমেল হও, তোমার ফিমেল হওয়ার কারণে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলো কিন্তু হচ্ছে হরমোন অফ কামনেস, কুল, ঠান্ডা। ওকে, মেয়েরা এমনিতেই কুল এবং ঠান্ডা হয়, এটা ভালো জিনিস কিন্তু এটা। সো এগুলো কিন্তু আবার স্থূলতা বাড়ায়, এই জন্য মেয়েরা বেশি বেশি স্থূল হয়। তাহলে আমার মা সারাদিন বাসায় কাজ করে, তারপর আমার মা শরীরে কি মেদ জমবে, তাই না? মায়েদের ক্ষেত্রে দেখো, তোমার মায়ের দিকে তাকাও বা আশেপাশে যত মায়েদের দিকে তাকাবা, দেখবা যে তাদের ওজন বেড়ে গেছে। ওকে, আর একটা জিনিস গর্ভাবস্থা। তো গর্ভাবস্থার সময় 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যায়। এর একটা বড় কারণ হলো যে আমার শরীরের হরমোন আমাকে, মেয়েদের ক্ষেত্রে দেখো, মেয়েদের শরীরের হরমোন তাকে ওজন বাড়াইতেছে, বাচ্চা পেটে আসে সেও কিছু এক্সট্রা হরমোন ক্ষরণ করে, ওইটা আবার ওজন বাড়াইতেছে। সো আমি জাস্ট বলতেছি, পরীক্ষার হলে যদি কখনো আসে আরাম করে লিখে দিবা। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পলিসিস্টিক ওভারি সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হরমোন ক্ষরণ হয় এবং এই হরমোনগুলো কিন্তু ওজন বাড়ায়। এই যে এখানে গোফ দেখা যায় মেয়েদের, ওজন বাড়ে, রাইট? সো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের আছে, পিকস যাদের আছে, তাদের এই প্রবলেমটা হয়। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে হয়। ওকে, কুশিং সিনড্রোমের ক্ষেত্রে হয়। এবং হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ, তোমার যে থাইরয়েড হরমোন বেশি বেশি ক্ষরণ হলে তোমার শরীরের সমস্ত শর্করা ভাঙা শুরু হবে। থাইরয়েড হরমোনের কাজ কিন্তু আমাদের শরীরে কিন্তু খাবার ভাঙা, খাবার ভেঙে আমাকে শক্তি দেওয়া। থাইরয়েড হরমোন যদি কম ক্ষরণ হয়, তাহলে আমার শরীরের খাদ্যগুলো ঠিকঠাক হজম হবে না, খাদ্যগুলো ঠিকঠাক ভাঙবে না, খাদ্যগুলো আমার শরীরে জমা হতে থাকবে। ঠিক আছে, এগুলো বেশ সহজ, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা খুব ভালো করবা। আর যেটা করবা সেটা হলো, তোমরা এই যে দেখছো এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। তোমাদের কিন্তু আমি অগ্ন্যাশয়ের গঠন পড়াইছি, তাহলে অগ্ন্যাশয়ের গঠন নিয়ে তোমরা পারবা। তোমরা হচ্ছে, তোমাদের আমি যকৃৎ পড়িয়েছি, যকৃতের গঠন পারবা। আর তোমরা শুধু একটু দেখবা যে ভিলাই কোথায় থাকে আর রুগী কোথায় থাকে, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই চ্যাপ্টার কিন্তু আমরা দারুণভাবে শেষ করছি। এর মানে এই না যে ভাইয়া আপনি A to Z 100টা শব্দই পড়িয়েছেন বইয়ে থাকা। না, আমি 100টা পড়াই নাই, আমি 90+% পড়াইছি। বাকি 10% আমি তোমার উপর রিলাই করি, তোমার উপর আমি বিশ্বাস করি যে তুমি এটা পড়তে পারবা। আজকে কি মাইক অন করবেন? ইয়েস। কটা বাজে মুহিব দেখো তো? 53 বাজে। 5-6 মিনিটের জন্য আমি মাইক অন করবো, তোমরা যদি কিছু বলতে চাও ডেফিনেটলি কথা বলবো। এখন আমার নিজের স্টুডিও, সারা রাত ধরে এখন মাইকে কথা বলা যাবে। প্লিজ মুহিব, মাইক অন করো। এই যে নিচে 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 আমার এই যে হাতের কাছে দেখো, বা আমার ডান হাত, আমার স্ক্রিনে হাত দেখো, এই যে এটা 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 না, তাহলে ডান সাইডে দাও, 3 ডট, 3 ডট নিচেই দা, উপরে অ্যালো স্টুডেন্ট মাইক। তোমাদের মাইক্রোফোন ওপেন করে তোমরা কথা বলতে পারো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি ভাইয়া? ভাই আমার নাম মোহাম্মদ মাজিদুল ইসলাম মুহিব। ওকে, বলো মাজেদুল। যে পরীক্ষায় একটা প্রশ্ন করছিলেন যে অগ্ন্যাশয় উম, অগ্ন্যাশয় থেকে কোন নালীর মাধ্যমে রসটা ডিএনএ প্রবেশ করে, এটা কি অ্যাম্পুল অফ ভ্যাটার হবে না? মানে হ্যাঁ, আনসার দাও ওইসব না। আচ্ছা, ডেফিনেটলি এটা এম্পুলা ভ্যাটার হবে। আনসার যদি উইসাং নালী হয়, উইসাং নালীটা আমরা কেটে দিব। ঠিক আছে, এটা এম্পুলা অফ ভ্যাটার হবে। ইয়েস, শুধু এইটাই না, পিত্তরসও কিন্তু এম্পুলা অফ ভ্যাটার দিয়েই প্রবেশ করে। থ্যাংক ইউ, খুব দারুণ একটা জিনিস জি বলছো ভাই। আমাকে। কোন কলেজ তোমার? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। DRMC। ওকে, নেক্সট প্লিজ। আর ভাই এক্সাম, ভাই আমি আর এক্সামটা কি কালকে হবে? চ্যাপ্টার যেহেতু শেষ হয়েছে, আগামীকালকে এক্সাম হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। নাম কি, কোন কলেজ? হ্যাঁ, গোলাম জিলানী সদয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। ও গড, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। ওকে, প্লিজ। ভাই গ্লাইকোজেনেসিস কি মাংসপেশিতে ঘটে? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস বেসিক্যালি গ্লাইকোজেন জমা হয় 2 জায়গায়। হ্যাঁ, দেখো,
সারা দেহে আমাদের হচ্ছে গ্লুকোজের দরকার, যে কারণে আমরা এখানে কিছু গ্লাইকোজেন জমা রাখি, সে সারা দেহে দেয়। কিন্তু আমাদের পেশি আছে, পেশি তো অপেক্ষা করবে না, তাই না? পেশি যদি অপেক্ষা করে আমি হাঁটতে পারবো না, কথা বলতে পারবো না, যকৃৎ কখন পাঠাবে আমাকে। এই জন্য পেশিতেও কিন্তু এই গ্লুকোজ গিয়ে গ্লাইকোজেনে পরিণত হয় এবং পরবর্তীতে আমার পেশির দরকার অনুযায়ী এগুলো ভাঙে। ইয়েস ইয়েস, খুব দারুণ জিনিস বলেছো, দুই জায়গায়। ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। তোমার কথা শোনা যাচ্ছে না, একটু ফোনের কাছে গিয়ে জোরে কথা বলতে হবে। ওয়ালাইকুম সালাম। রাজশাহী কোন কলেজ? শাহ মখদুম কলেজ। ওকে ভাইয়া বলো। না না না, ব্যাপারটা হচ্ছে যে পাকস্থলীতে খাদ্য কিন্তু 2 থেকে 6 ঘন্টা থাকে, এটা মনে হয় তুমি জানো, তাই না? পাকস্থলীতে, ওকে, পাকস্থলীতে খাদ্য থাকে 2 থেকে 6 ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে কোনটা 2 ঘন্টা থাকবে, কোন ধরনের খাদ্য এখানে 4 ঘন্টা থাকবে? পানি তো আর 4 ঘন্টা থাকে না, পানি এই পাশে আসে, পানি এই পাশে নেমে চলে যায়। ওকে, তাহলে তুমি চিন্তা করো, স্টার্চ এক ধরনের সময় নেবে, তারপর হচ্ছে প্রোটিন এক ধরনের সময় নেয়, লিপিড একটা নির্দিষ্ট সময় নেয়। সো খাদ্য এখানে যদি থাকে 2 থেকে 6 ঘন্টা, ধরা যাক একটা খাদ্য 5 ঘন্টা আছে, 5 ঘন্টা ধরে তার এখানে পরিপাক চলে, এবং পরিপাক হওয়ার পর তো তাকে নিচে নামতে হবে, দেন শোষণ শুরু হয়ে যায়। পরিপাকের পর ডিওডেনামে যদি বাকি থাকে ওটা কাভার হয়ে যায়, দেন শোষণ হয়। সো পাকস্থলীতে থাকা অবস্থায় খাদ্যের শোষণ হয় না। কিন্তু ব্যাপার হইতেছে যে আমি যদি 100টা দানা খাই ভাতের, 100টার দানায় কি ওখানে 2 থেকে 6 ঘন্টা থাকবে? না, কিছু দানা এখান থেকে ভাঙা শুরু হয়, মুখ থেকে। এখানে যখন ওরা আসে, কিছু দানা দ্রুত পরিপাক হয়ে নিচে নামে, সাথে সাথে তারা যাওয়া শুরু করে। ওকে, এই তো, তুমি কি বুঝতে পেরেছো? ওকে ওকে ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। ওয়ালাইকুম সালাম, হাসিবুল হাসান। ও আচ্ছা, বাম সাবক্লাভিয়ান শিরা। কঙ্কাল তো এদিকে আনা যাবে না, আনা যাবে? আনার দরকার নাই, তুমি ভেঙে ফেলবা। শিরা দেখো, এইটা তো আমাদের শরীর, রাইট? এটা আমাদের হার্ট। এই যে দেখো, হার্ট থেকে একটা রক্তনালী বের হয়, হয়ে হাতে যায় কিছু, এই পাশে যায় কিছু, মাথার এই সাইডে কিছু যায় এবং এই সাইডে কিছু যায়। খেয়াল করো, হার্ট থেকে এরা যেহেতু রক্ত এদিকে নিয়ে যাচ্ছে, এইটা যাওয়ার সময়, এই যে রক্তনালীটা যাওয়ার সময় আমাদের ক্লাভিকলের নিচ দিয়ে যায়, তাহলে এটার নাম হচ্ছে, ক্লাভিকলের নিচ দিয়ে যেহেতু যাচ্ছে এই জন্য এটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী। কি নাম? দিস ইজ কল্ড সাবক্লেভিয়ান ধমনী। লুক, একটা শিরা, ধমনী যখন যায় হাতের দিকে, ক্লাভিকলের, এই যে আমাদের ক্লাভিকলটার নিচ দিয়ে যাচ্ছে, আমাদের এই ক্লাভিকলের নিচ দিয়ে যায়, হাতের দিকে যায়। সো দিস ইজ সাবক্লেভিয়ান শিরা, সরি ধমনী, সাবক্লেভিয়ান ধমনী। সেম ভাবে আমাদের হাত থেকে যতগুলা রক্ত আবার আসবে হার্টের দিকে, সেম ক্লাভিকলের নিচ দিয়ে আসে। সো দিস ইজ কল্ড সাবক্লেভিয়ান শিরা। তার মানে হাতে যে যায় সাবক্লেভিয়ান ধমনী, হার্ট থেকে রক্ত নিয়ে যায়, হাত থেকে যারা আবার রক্ত, শিরা রক্ত এগুলো কিন্তু, যারা রক্ত নিয়ে আবার হার্টের দিকে আসে তাদেরকে বলা হয় সাবক্লেভিয়ান শিরা। এর কাজ হচ্ছে হাতের রক্তগুলোকে হার্টের দিকে নিয়ে আসা। ওকে, তো এখন প্রশ্ন হলো, তুমি এই প্রশ্নটা কেন করছো? এই প্রশ্নটা করার একটা কারণ আছে। আমাদের দেহে যত লসিকা নালী আছে না, যে লসিকা নালীগুলো লিপিড টিপিড নিয়ে আসতেছে, এই সবগুলো এসে এই যে এখানে এসে সাবক্লেভিয়ান যে শিরাটা আছে এই জায়গায় এসে ড্রেন করে, এখানে আসে। তার মানে লিপিডগুলা
লসিকা নালী দিয়ে যায় ঠিক আছে, কিন্তু দিন শেষে ওরা আবার এই সাবক্লেভিয়ান শিরা এবং হচ্ছে এই জায়গায় এসে তারা ড্রেন করে, তারা আবার হচ্ছে রক্তের সাথে মিশে যায়। প্রথমে রক্তে যাইতে চায় নাই, কিন্তু আলটিমেটলি তাকে রক্তে আসতেই হয়েছে। তোমার কি আমি বোঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এটা তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, মানে সবচেয়ে ভালো করে কোনটা, মানে কোন টপিকটা পড়বো? আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে শর্করা পরিপাক। শর্করা পরিপাক নিয়ে যত কথা আছে সব জানতে হবে। তারপর যদি আমি বলি তাহলে তোমাকে পড়তে হবে প্রোটিন পরিপাক। তারপর যদি আমি তোমাকে বলি কি পড়তে হবে সবচেয়ে বেশি, তখন তোমাকে যে স্থূলতা কিংবা এই যে ব্যবহারিক অংশে যে গঠনগুলো আছে এগুলো পড়তে হবে। আর আমি তোমাদের যথাসময়ে পরীক্ষার আগে আমি জানাবো কোন কোন টপিকগুলো পড়তে হবে। ইয়েস প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। নাম কি ভাইয়া? সাকিবুল হাসান, বরিশাল থেকে। বরিশাল কোন কলেজ তোমার? অমৃতলাল দে কলেজ। ওকে ওকে, বলো ভাইয়া। তো ভাই আমি তো এই যে নতুন এনরোল করছি এখন, ভাই অনেকগুলো ক্লাস জমে গেছে। ওকে, কি করতে পারি? অনেকগুলো যেহেতু ক্লাস জমে গেছে, তুমি রেগুলার ক্লাসের দিনে রেগুলার ক্লাস করবা। রেগুলার ক্লাস কোনোভাবে মাপ দেওয়া যাবে না, রেগুলার এক্সাম মাপ দেওয়া যাবে না। আর এর মাঝে মাঝে যে ফাঁকা ডে গুলো থাকে, শুক্রবার শনিবারগুলো থাকে, একটা একটা করে ক্লাস করবা। তোমাদের মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোন অন অবস্থায় কথা বলা যাবে না। তুমি রেগুলার ক্লাসগুলো, আচ্ছা আমি আগের প্রশ্নটার উত্তর দিই। তুমি রেগুলার ক্লাস করবা এবং রেগুলার ক্লাসের ফাঁকে যে ডেগুলো থাকে, অন্য ক্লাসও থাকে, তারপরে কষ্ট করে কিন্তু ওই সময় এই ক্লাসগুলো তুলে নিতে হবে। রেগুলার এক্সাম এবং রেগুলার ক্লাস কখনো মিস দেওয়া যাবে না। তো তোমার হয়তো বা 2 মাস সময় লাগবে ক্লাসগুলো তুলতে, সময় নাও। 2 দিনের মধ্যে ক্লাসগুলো উঠবে না, তুমি 2 মাস সময় নাও, ঠিক আছে? জি ভাই। ওকে, ধন্যবাদ ভাইয়া। ইয়েস। কি নাম তোমার? ভাইয়া আমার নাম দীপ্ত কর্মকার। বুঝি নাই ভাইয়া, আরেকবার বলো। ভাইয়া আমার নাম দীপ্ত কর্মকার। তানহা বলতেছে, আরেকজন বলতেছে। তাহলে আমি একজন একজন করে বলি। ফিমেল সাইড থেকে এখনো কোনো প্রশ্ন করে নাই। তানহা, আপনি প্রশ্ন করেন। আচ্ছা ভাইয়া, যকৃতে যে পিত্তরস তৈরি হয় এটা ডান এবং বাম যকৃৎ নালীর মাধ্যমে বাইরে আসে। ইয়েস। এখন যদি বলা হয় কিসের মাধ্যমে বাইরে আসে, এটা শুধু যকৃৎ নালী দিব নাকি অভিন্ন যকৃৎ নালী দিব? একটা মাত্র উত্তর হবে এখানে, সেটা হলো এই যে দেখেন যকৃৎ নালীর মাধ্যমে আসতেছে। এটা ডান হয়তোবা লেখা নাই, বাট দিস ইজ যকৃৎ নালী। এটা যকৃৎ নালী। অভিন্ন যকৃৎ নালী তো আরো পরে, এই যে এখানে একসাথে হওয়ার পর এই যে এটার মাধ্যমে তো বের হয়ে আসতেছে না। বাম যকৃৎ নালী, ডান যকৃৎ নালী, কিংবা সহজ কথায় যকৃৎ নালী, ডান হোক আর বাম হোক। এটা হলো আনসার। আনসার পেয়েছেন? আনসার কিন্তু এইটা, নট এইটা। জি ভাইয়া। ওকে, আর ভাইয়া হাইড্রোট্রফিক প্রক্রিয়াটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হাইড্রোট্রফিক মানে হলো, ট্রফ মানে হচ্ছে খাওয়া, হ্যাঁ, পুষ্টি নেওয়া। ট্রফ শব্দের অর্থ খাওয়া। তো হাইড্রো মানে হচ্ছে পানি। তোমরা তো জানো যে লিপিড পানিতে কিন্তু কখনো দ্রবণীয় নয়। তাহলে লিপিডকে যদি আমরা ভেঙে পানিতে দ্রবণীয় বানাই, যদি বানাই, তাহলে এই প্রসেসটার নাম হলো হাইড্রোট্রফিক। পানি খাচ্ছে বা পানিতেই যাচ্ছে আলটিমেটলি। আর লিপিডটা ভাঙতেছি কিসের মাধ্যমে? পিত্ত লবণের মাধ্যমে। তাহলে এখন বলো তো, পিত্ত লবণ লিপিডকে ভেঙে কার জন্য করতেছে? পানির জন্য। তাহলে আমরা বলতে পারি না যে পুরো ব্যাপারটা আসলে পানি খাচ্ছে বা পানিতেই যাচ্ছে। এই জন্য এটার নাম হাইড্রোট্রফিক, বা পানিতে দ্রবণীয় হচ্ছে। বুঝতে পারছো? লিপিড ভেঙে পানিতে দ্রবণীয় হচ্ছে। ওকে, প্লিজ আরেকজন ছিলা, স্ট্যান্ড বাই। আদাব ভাইয়া। ইয়েস, তোমার নাম বলো তো। ভাইয়া আমার নাম দীপ্ত কর্মকার, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। ওকে, দীপ্ত বলো। ভাইয়া লিপিড পরিপাকে যে লেসিথিনের পরিপাকটা বলছিলেন, ওই লেসিথিন পরিপাকটা আমি বুঝিনি ভাইয়া, একটু বুঝে দিলে ভালো হতো। ওকে, আমি খুব দ্রুত বোঝাই দিচ্ছি, তুমি শুধু দেখো। গ্লিসারলের সাথে যদি ফ্যাটি অ্যাসিড থাকে তাহলে দিস ইজ কল লিপিড। ওকে, তাহলে গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড, এর সাথে যদি আমরা ফসফরিক অ্যাসিড অ্যাড করি, তখন দেখো এইটার জন্য, এইটার নামের আগে একটা দেখো, এই লিপিডটার নামের আগে
এই ফসফরিক অ্যাসিডটা আসে, পর্শনটা আসে, এই জন্য এটাকে বলে ফসফোলিপিড। তাহলে লিপিড মানে হলো আগের দুইটা, ফসফরিক অ্যাসিড দিছি এই জন্য এটাকে আমরা বলতেছি ফসফোলিপিড। ঠিক আছে, এবার দেখো আবার আগের মতো গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড থাকবে, ফসফরিক অ্যাসিড এবারও থাকবে, শুধু এর সাথে কোলিন অ্যাড হবে। তখন এই ফসফোলিপিডটাকে অনলি ফসফোলিপিড না বলে আমরা বলি লেসিথিন। তাহলে দেখো এটা কিন্তু লিপিড, প্রমাণ কি? এই যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আছে, এটি এক ধরনের ফসফোলিপিড, প্রমাণ কি? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এবং ফসফরিক অ্যাসিড আছে। এটি ফসফোলিপিডের থেকেও জটিল, কারণ কি? ফসফোলিপিডের যা আছে তার সাথে কোলিন আবার অ্যাড আছে, যে কারণে এটা ফসফোলিপিডের থেকেও জটিল বলা হয়ে থাকে। তুমি কি বুঝছো এবার যে আমরা স্টেপ বাই স্টেপ আগাইছি? ফ্যাটি অ্যাসিড বুঝতে পারছো? ভাই এখানে কোলিনটা বুঝিনি। ওকে, কোলিন ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড। এটা যখন অ্যাড হয়ে যায় তখন এই ফসফোলিপিডটা আরো কমপ্লেক্স হয়ে যায়, লাইক ফসফরিক। ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, তুমি যে আজকের ক্লাসে যে ভাইয়া বলছিলেন বড় ফ্যাটি অ্যাসিড গুলো লসিকা দিয়ে গিয়ে রক্তনালীতে উন্মুক্ত হবে, ওইটা স্যার রক্তনালীতে হবে নাকি শিরাতে যাবে? একটু আগে যে একটা স্যার এই শিরার একটা কনসেপ্ট বুঝেছিলেন। ওটা ভিন্ন জিনিস। আচ্ছা, আমি বলেছিলাম যখন ছোট, তারা ভিলাইয়ের এই কোষগুলা ভেদ করে যাইতে পারবে, কারণ তোমরা জানো ভিলাইয়ের কোষ ঝিল্লি ফসফোলিপিড, তোমরা তো জানো যে এটা ফ্লুইড মোজাইক মডেল এবং কোষ ঝিল্লি, রাইট? ঠিক না? যে কোনো কোষের ঝিল্লি হচ্ছে, জি ভাইয়া। যে কোনো কোষের ঝিল্লি হচ্ছে ফসফোলিপিড। তাহলে ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এরা কিন্তু নিজেদের পরিচিত জিনিস, এগুলা ফসফোলিপিডটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের পরিচিত, এই জন্য তারা সহজে যাইতে পারে। বাট যেগুলো আকারে অনেক বড়, ওরা যদি এটাতে যায় ওরা দেয়াল ভাঙা ফেলবে, এই দেয়াল আর জোড়া লাগবে না। এই জন্য ওরা করে কি, ওরা এই পাশে যায়, গিয়ে লসিকা নালীতে যায়, তখন আর ওরা হচ্ছে এতে যাইতে পারে না, রক্তনালীতে যাইতে পারে না, রাস্তা আলাদা। আমি সহজ করে বলি, এই পাশে তুমি যদি যাও, গিয়েই তুমি রক্তনালীর সাথে তোমার দেখা হবে। বাট তুমি যদি কখনো অন্য পথ দিয়ে যাও, যে আমি তো ওই পাশে যাইতে পারলাম না, অন্যদের হেল্প নিলাম, তাহলে তোমার আর রক্তনালীর সাথে দেখাই হবে না, সবার আগে দেখা হবে লসিকা নালীর সাথে। সো বড় বড় গুলো যায় লসিকা নালী দিয়ে, ছোট ছোট গুলা দেয়াল ভেদ করা তাদের জন্য সহজ, যে কারণে তারা রক্তনালী দিয়ে যায়। ভাইয়া লসিকা নালীতে ওইটা যাওয়ার পর ওইখান থেকে ভাইয়া রক্তনালীতে কিভাবে যায়? ও আচ্ছা, এই যে লসিকা নালী দিয়ে তারা যাচ্ছে, বিভিন্ন লসিকা নালী দিয়ে যাইতে 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 একদিন এই যে দেখেন এখানে রক্তনালীর সাথে দেখা হয়েছে, তখন ওরা আবার রক্তনালীতে গিয়ে ড্রপ হয় সবাই। বুঝেছেন? মানে আমি যে রাস্তায় চলি না কেন। ভাইয়া ইয়েস প্লিজ প্লিজ। আরেকটা সমস্যা হচ্ছে ভাইয়া, ভাইয়া আমি সাইকেল 1ও কিনছিলাম, সাইকেল 2ও এনরোল করছিলাম। এখন ভাইয়া সাইকেল 1-এ আমি অন্য একটা জিমেইল থেকে মানে ভুলে কিনে ফেলছিলাম, সাইকেল 2টা মানে এই জিমেইল দিয়ে কিনছি। এখন ভাইয়া মেগা এক্সাম আমি কিভাবে তাহলে অ্যাটেন্ড করব? এটা ভাই টেকনিক্যাল ইস্যু, এই ধরনের ইস্যু সলভ করার জন্য এসিএস এর হেল্পলাইন ফোন করে এগুলো সলভ করে নিতে হবে, কারণ এই ইন্টারনাল ইস্যুগুলো আমি তো সামলাই না। এখন আপনি যে নতুন যেটা করতেছেন, আপনি এইটা নিয়েই অ্যাটেন্ড করবেন, নতুন যে আপনার অ্যাকাউন্টটা এইটা দিয়ে অ্যাটেন্ড করবেন। ভাই আমি এক্সামটা দিতে পারবো আর কি ভাইয়া, ওইটা জিজ্ঞেস করছি। হ্যাঁ 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 হ্যাঁ, এক্সাম দিতে পারবেন আপনি, এক সাইকেলে থাকলে আপনি এক্সাম দিতে পারবেন। বাট আপনাকে গিফট পাইতে হলে সবগুলো এক্সামের হিস্ট্রি থাকতে হবে, যে আমি আচ্ছা সাইকেল 1-এ 2-তে অন্তত সব দিছি এই 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 আইডি থেকে। আচ্ছা, আদাব ভাই। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো ভাইয়া। বলো বলো বলো। বাকি প্রশ্ন ছিল অষ্টম অধ্যায় ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ, এই এই বিষয়টা বুঝলাম না, ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ। আচ্ছা, ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ কি জিনিস? রক্ত যখন আমি পড়াইতাম তখন তোমরা সহজেই বুঝতে পারতা। ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ, দেখো ফ্যাগোসাইটিক মানে বোঝাচ্ছে যারা ফ্যাগোসাইটোসিস করে, মানে জীবাণু ভক্ষণ করে বা খারাপ জিনিস ভক্ষণ করে, তাই না? বলো তো, এটা তো বোঝো।
জি স্যার। ফ্যাগোসাইটোসিস মানে কোনো কিছু ভক্ষণ করা। আর ম্যাক্রোফেজ মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে একটা বড়, ফেজ মানে খাদক, মানে বড় একটা কোষ যেটা খায়। কি প্রক্রিয়া খায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া খায়। আমি আরেকবার বলছি, বড় একটা কোষ খায়, ফেজ মানে ভক্ষণ করা। বড় একটা কোষ খায়, কিভাবে খায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া খায়। এখন কারা এটা? তুমি নিশ্চয় ডাব্লিউবিসির কথা শুনছো। ডাব্লিউবিসির তোমরা নিশ্চয় মোনোসাইটের নাম শুনছো। নাম শুনছো কি? মোনোসাইটের নাম? শুনছি। ওকে, মোনোসাইটটা হয় কি, যখন ধরা যাক দিস ইজ রক্তনালী, দিস ইজ মোনোসাইট, এই যে মোনোসাইট, সে বের হয়ে যায় রক্তনালী থেকে, নিজের এলাকা থেকে। তো রক্তনালীর বাইরে এগুলো তো কোষ বা টিস্যু। তাহলে মোনোসাইটটা এখন এই যে এখানে আসছে না মুহিব, এই মোনোসাইটটা হয় কি, ধীরে 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 এরকম বড় হয়ে যায়। আগে ছিল ছোট, এখন হলো বড়। যখনই বড় হয় তখন এটার নাম হচ্ছে ম্যাক্রো। আর যত বড় তত খাওয়ার সক্ষমতা বাড়ে, এই জন্য এটাকে বলা ফেজ। এবং সে কি প্রক্রিয়ায় খায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। এই জন্য এটার নামই হলো ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ। ম্যাক্রো বলার কারণে এটা আকারে বড় হয়েছে। 2 নম্বর হচ্ছে এটা খায় জীবাণু। কোন প্রক্রিয়া খায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া খায়। যদি কোনো জিজ্ঞেস করে যে এই ম্যাক্রোফেজটা কোত্থেকে আসছে, তুমি বলবা যে মোনোসাইট থেকে আসছে। যদি বলো মোনোসাইট কোত্থেকে আসছে, মোনোসাইট রক্তনালী থেকে আসছে। যদি বলো মোনোসাইট আসলে কি, তুমি বলো এটা এক ধরনের শ্বেতকণিকা। তুমি কি বুঝছো? শ্বেতকণিকাটা জাস্ট বড় হয়েছে। জি জি। ওকে, প্লিজ নেক্সট কোশ্চেন। বুঝছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি তো সাইকেল 1 যখন কিনছি তখন এসে দেখি সব ক্লাসগুলো প্রায় শেষ হয়ে গেছে। পরে আমি রেকর্ডিং ক্লাস করছি, আর বর্তমানে হলো আমি এই লাইভ ক্লাসগুলো আমার কিছু সমস্যা, নেট প্রবলেম সহ বাকি কিছু প্রবলেমের জন্য করতে পারি না। তো আমি রেকর্ড কি মেগা মেগা এক্সাম গুলাতে পার্টিসিপেট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেগা এক্সামে আপনি পার্টিসিপেট করতে পারবেন। আমি কিন্তু কাউকে ফোর্স করি না লাইভ ক্লাস করতে। অনেকের কিন্তু টাইম সেভিং হয় রেকর্ডেড ক্লাস করলে। কিন্তু যাদের অভ্যাস নাই, যে আমি একা একা পড়ে শেষ করতে পারি না, বা মানে কয়েকদিন পর আর আমার কোনো ইন্সপিরেশন থাকে না, মোটিভেশন থাকে না, আমি তাদেরকে বলবো তারা কোনো দিন রেকর্ডেড ক্লাস করার অভ্যাস করো না, তারা সবসময় লাইভ ক্লাস করবা। তাহলে তুমি আমার সাথে রেগুলার রেগুলার পড়তে 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 আজকে হয়তো বা বুঝতেছো না, জানতেছো না, ধীরে ধীরে অনেক শিখে ফেলবা। শুধু তারাই যারা নিজেরা নিজেরা নিজেদের উপর নিয়ন্ত্রণ নাই। যারা পারো, হ্যাঁ আমার উপর নিয়ন্ত্রণ আছে, আমি পারি, এটা অভ্যাস ছিল আগে থেকে, তাদের রেকর্ডেড করতে কোনো প্রবলেম নাই। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি তো পারি না, আমি মোটিভেশনের জন্য যদি আপনার সাথে থাকি, কিন্তু আমার তো ইন্টারনেটের প্রবলেম হয়। ইন্টারনেটের কিছু ইস্যু থাকবে। তো ব্যক্তিগতভাবে আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করি, এই জিনিসটা সারা জীবন মনে রাখবা। কারণ এই ক্লাসটা যারা বাইরে পরবর্তীতে দেখবা, তোমরা রেকর্ডেড দেখবা, তাদের জন্য বলতেছি। এখন আমাদের হচ্ছে ইনভেস্ট করলে পড়ালেখায় ইনভেস্ট করতে হবে। কারণ পড়ালেখা হচ্ছে সবচেয়ে বড় ফিডব্যাক দেওয়া একটা, বা প্রফিট দেওয়া একটা কিছু পড়ালেখায়। সো আমি যদি পড়ালেখা করে জীবনে অনেক বড় হতে চাই, অনেক কিছু অর্জন করতে চাই, আয় করতে চাই, তাহলে পড়ালেখা ইনভেস্ট করব আমি কিভাবে? 1 নম্বর ইনভেস্টমেন্ট হলো এখন একটা ইন্টারনেট কানেকশন ভালো লাগবে। মান্থলি যেটা 500, 1000, 1200, 1500 অ্যাকর্ডিং টু ফ্যামিলি কম্পিটেন্সি। ফ্যামিলি কম্পিটেন্ট, ওকে ভেরি গুড, আমি দামি ইন্টারনেট কানেকশন নেব। 2 নম্বর ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমি তো আইপ্যাডে ক্লাস করি বা অন্য কোনো কিছু ক্লাস করি, সবসময় চেষ্টা করবা যে ডিভাইসের যেন স্ক্রিন ভালো হয়। স্যামসাংয়ের অনেক দামি বা অনেক ভালো ধরনের স্ক্রিন নেওয়ার ট্রাই করবা, কিংবা হচ্ছে আইপ্যাড নেওয়ার ট্রাই করবা, কারণ এগুলোর স্ক্রিন ভালো। তাতে তোমার পড়ালেখাটা ভালো হবে, চোখের প্রতি স্ট্রেন কম হবে। সো ইনভেস্টমেন্ট হলো এখন এগুলা। মনে রাখবা এখন এডটেকের যুগ, এডটেকের যুগ। আর কিছুদিন পর তোমরা দেখবা ধীরে ধীরে অফলাইনের ক্লাসগুলো সব বন্ধ হইতে হবে, এবং একটা সময় এই ঘটনাটা ঘটবেই। সো আমি তোমাদের বলবো তোমরা ইনভেস্টমেন্ট করো কোথায়? অনলাইন ক্লাস করতে, ইন্টারনেট কানেকশনে, এবং ভালো ভালো ডিভাইসে। ওকে, তাহলে আমি তোমার আগের কোশ্চেনের আনসার দিয়েছি। আইপ্যাডের দাম কেমন হতে পারে আর কোনটা ভালো হবে? আচ্ছা আচ্ছা, মানে এটা বলা উচিত না আমার, তারপরে বলতেছি। আইপ্যাড নতুন যদি কিনতে না পারো, অবশ্যই অবশ্যই পুরাতন পাওয়া যায়, 50% দামে পাওয়া যায়। 15, 20, 25, 30 হাজার টাকা তো কিন্তু দারুণ দারুণ সেকেন্ড হ্যান্ড আইপ্যাড পাওয়া যায়, বসুন্ধরায় পাওয়া যায়, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি থেকে থাকে তোমরা এটা কালেক্ট করবা। তাহলে 15, 20, 25, 30 হাজার টাকা দিয়ে অন্য না কিনে আইপ্যাড কিনতে পারো, এবং এটা আরও বহুমুখী কাজ করে। নোট কিপিংয়ে সাহায্য করে,
পিডিএফটা পড়তে খুব মজা। সো এই জিনিসটা মাথায় রাখো আর কি। আমার কথা শেষ কিন্তু এখানে। প্লিজ নেক্সট কোশ্চেন। ভাইয়া ভাইয়া বৃহদন্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক কেন বলা হয়? দারুণ প্রশ্ন করেছো, বৃহদান্তকে কেন দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। অ্যাকচুয়ালি এটা ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলে আসলে কিছু না। অন্ত্রের যে স্নায়ুগুলো আছে, স্নায়ু জালক যেগুলোকে আমরা বলি প্লেক্সাস, তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। কেন বলে আমি তোমাকে বলতেছি। ইউজুয়ালি আমার শরীরে যাই ঘটনা ঘটুক না কেন, সব সময় এটা কোথায় যায়? ব্রেনে যায় না মুহেব? ব্রেন তখন কি করে? একটা ফিডব্যাক পাঠায়, কাজ পাঠায় যে তুমি এই কাজ করো তাহলে এই কাজটা হবে। যেমন ধরা যাক এখানে তোমার শরীরে মশা বসছে, ওকে মুহিব, তোমার শরীরে মশা বসছে, ব্রেনে খবর যায়, ব্রেন এখন হাতকে খবর পাঠায়, হাত দিয়ে তোর মশাকে চল মারা হয়। সো এই হলো ব্রেনের কাজ, খবর পায়, প্রসেসিং করে, নির্দেশনা পাঠায়। এখন দেখো পরিপাক নালীতে কিছু দারুণ কাজ আছে। দিস ইজ পরিপাক নালী। পরিপাক নালীর এই যে এগুলাতে কিছু এরকম জালের মতো কিছু স্নায়ু আছে, বুঝতে পারছো মুহিব? হোয়াট ইজ দিস? দিস ইজ প্লেক্সাস। হোয়াট ইজ প্লেক্সাস? তোমরা বলো নেটওয়ার্ক, মানে খুব জটিলভাবে এখানে স্নায়ুগুলো আছে। দেখো এখানে যদি খাদ্য আসে, খেয়াল করো, খাদ্য আসে, খবরটা মাথায় যাবে, মাথায় সেখানে কাজ করবে, ঠিক না মুহিব? অত টাইম আছে আমাদের? অত টাইম নাই। তো মাথার পাশাপাশি আরেকটা দারুণ জিনিস আছে এখানে, সেটা হলো এই খবরটা দেয়ালে যায়, দেয়াল থেকে স্নায়ুর কাছে যায়, স্নায়ু তখন ডিসিশন নিয়ে একটা কাজ করে, কিছু একটা ক্ষরণ করে খাদ্য পরিপাকে কাজ করতেছে। খাদ্যের খবরটা দেয়ালে যায়, দেয়াল থেকে এই প্লেক্সাসগুলাতে, স্নায়ুগুলো তখন খাদ্য পরিপাকের জন্য যা লাগে তা ম্যানেজ করতেছে। বলো তো আমরা কি মাথাটাকে বাইপাস করলাম না? মাথার কাছে খবর গেল? জি ইয়েস। তাহলে জি তাহলে এখানে দেখেন এটা ব্রেন। তাহলে এখন ব্রেন কোনটা? এটা ব্রেন হিসেবে কাজ করতেছে না? যে আমার কাছে খবর আসছে, আমি নিয়ন্ত্রণ করতে পারছি, তাহলে আমিও ব্রেন। তাহলে মনে রাখবেন, বৃহদন্ত্র হোক, ক্ষুদ্রান্ত হোক বা পাকস্থলী হোক, এদের দেয়ালে যে স্নায়ুগুলো আছে, প্লেক্সাসগুলো আছে, এরা হচ্ছে দ্বিতীয় ব্রেন। ওকে, বুঝাইতে পারছি? ঠিক আছে। জি বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। ভাই আপনার কথা শুনে আব্বু পিসি, হ্যাঁ প্লিজ। আমাদের যে ডিএমিনেশন প্রক্রিয়াটা যদি একটু দেখাতেন। আচ্ছা, ডিএমিনেশন আর কিছুই না ভাইয়া। তোমার শরীরে যতটুকু অ্যামিনো অ্যাসিড আছে, তুমি তোমার মাইক্রোফোনটা অফ করো, আমি শেষ করি। হ্যাঁ, তোমার শব্দ শোনা যাচ্ছে। তোমাকে আমি এমিনটা একটু দেখাই। দিস ইজ আর, দিস ইজ এইচ, দিস ইজ সি ডাবল এইচ অ্যান্ড দিস ইজ NH2। এটা একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত। হ্যাঁ, দেখো এটা একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত। তো দেখো এখানে অ্যামিন মূলক আছে এবং এখানে অ্যাসিড মূলক আছে। এটা তোমার শরীরে রাখাই যাবে না। তোমার প্রথম কাজ হচ্ছে অ্যামিন মূলকটাকে এখান থেকে বাইর করলা। এই যে NH2 এখন বাইরে চলে গেল। এখন তুমি আমাকে বলো তো এখানে কি? এখন তুমি আমাকে বলো তো এখানে কি আর NH2টা আছে? NH2টা এখানে নাই। তাহলে এটাকে আমি কি করলাম? বাইর করে দিলাম। এইটাকে আমরা বলতেছি, প্রসেসটার নাম হচ্ছে ডিএমিনেশন। শন মানে প্রক্রিয়া। এখানে একটা প্রক্রিয়া ঘটলো, একটা প্রসেস ঘটলো এমিনের উপরে। এমিনের উপরে। ডি শব্দটা হচ্ছে রিমুভ। তাহলে আমরা বলতে পারি এমিন থেকে আমরা রিমুভ করলাম যে প্রসেসে, কি? এমিনোমূলকটা। তাহলে এখন বলো তো এটা কি একটা অ্যাসিড হিসাবে আছে না এখানে? এটা একটা অ্যাসিড। এই অ্যাসিডটাকে বলা হয় কিটো অ্যাসিড। কি অ্যাসিড বলে এটাকে? কিটো অ্যাসিড। তো এটা তোমার শরীরে যখন বাড়তি হয়ে গেল, তাহলে এই বাড়তিটাকে কি করে? মাইটোকন্ড্রিয়া চলে যায়। এই যে দেখো মাইটোকন্ড্রিয়া, এটা এখন মাইটোকন্ড্রিয়া ভেতরে যায়, গিয়ে এটিপি তৈরি করতেছে। তাহলে আমরা এটার প্রসেস করতে পারলাম, এটার প্রসেস ডান। স্টিল NH2টা তোমার শরীরে কিন্তু আছে। এর সাথে একটা হাইড্রোজেন অ্যাড হয়, হাইড্রোজেন অ্যাড হয়ে NH3 হয়। NH3টা তখন একটা চক্রে প্রবেশ করে, করে ইউরিয়া তৈরি করে। দিস ইজ কল অর্নিথিন চক্র। এবার কি তুমি বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে। আরেকটা যে ব্যাপার ছিল, আমাদের কলেজে আপনার হাফ ইয়ারলি এক্সাম চলতেছে, যার কারণে আমি সাইকেল 2 তে এসে ক্লাস 3 পর্যন্ত আমি রেগুলার ছিলাম, বাট এরপর থেকে তো আগামী দিনগুলোতে আমি রেগুলার থাকতে পারতেছি না, বা প্রেশার হয়ে যাচ্ছে, যার কারণে লাইভ এক্সাম গুলো জয়েন করা হচ্ছে না। বা তো এই ক্ষেত্রে কি করতে হবে? লাইভ এক্সাম যদি জয়েন করা না যায়, আপনি পরে এক্সাম দিবেন যদি সিস্টেম থাকে। বাট এইটা কিন্তু তোমার এর জন্য কাউন্টেবল হবে না, গিফটের জন্য।
কারণ তুমি যে আমি সাইকেল 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 ওয়ানে ভাই একদমই রেগুলার ছিলাম, এমনকি সাইকেল ওয়ানের ফার্স্ট যে মেগা এক্সাম চলছে মেগা এক্সামে সেকেন্ড হয়েছিলাম, বাট এইখান যে একটা মানে একটা সমস্যায় পড়ে গেলাম ভাই আমাদের কলেজ এক্সামের কারণে। আচ্ছা, আমি তোমাকে বলি, তুমি বুঝতে পারবা। আমি জানি তুমি কলেজের এক্সামের জন্য সিরিয়াস, ডেফিনেটলি সিরিয়াস হইতে হবে, কারণ এখানকার এক্সামে সিরিয়াস হয়ে বেশি জানা যাবে। কলেজের এক্সামে সিরিয়াস হলে, রেজাল্ট ভালো হইলে এটা আলটিমেটলি তোমার কিন্তু রিয়েল লাইফ, পার্সোনাল লাইফ, একাডেমিক লাইফে একটা ইফেক্ট ক্রিয়েট করবে, এটা আমি বুঝতে পারতেছি। বাট এটার সাথে আমি এটাও বুঝতে পারতেছি যে যদি প্রিপারেশন নাও থাকে, তারপরও এখানকার লাইভ এক্সামটা এসে 5 মিনিটের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি মার্ক পাইতেছি না, ইটস ওকে, মেগা এক্সামে আমি দেখিয়ে দিব। আজকে আমি কেন মার্ক পাইলাম না? কারণ আমি কলেজের এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারিনি। আমি চাই স্টুডেন্ট রেগুলার এক্সাম দেবে, প্রিপারেশন থাকুক না থাকুক। এরপর আরেকটা কথা, একটা সময় গিয়ে দেখবা যে তুমি ওইটা এইটা একসাথে ম্যানেজ করতে পারতেছো। সো আমি এখন ওইটার অপেক্ষায় আছি যে তুমি একদিন দুইটাই ম্যানেজ করতে পারবা, এটাও প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। কারণ ক্লাসে আমাদের পড়া হয়ে যায়, রিডিং আমি 1 ঘন্টা পড়ে এটা অ্যাটেন্ড করবো, কলেজেরটা আমি আগে পড়ছি, কলেজেরটা আমি ভালো করে পড়ে অ্যাটেন্ড করবো। আর আজ থেকে ঠিক 6 মাস পর বা 4 মাস পর তুমি দেখবা যে তোমার কলেজের অন্য অন্য পড়াগুলো আমরা এখানে কভার করে ফেলছি, তখন দেখবা যে কলেজের পরীক্ষা দিতেও প্রবলেম হবে না, এটা দিতেও প্রবলেম হবে না। আমি কি তোমাকে বোঝাইতে পারছি? উইদাউট প্রিপারেশনও পরীক্ষা হলে দিতে হবে। জি ভাই, তাহলে মোটামুটি যে আমি এক্সাম গুলো দিয়ে যাবো, এটা আমি এটা বলতে চাচ্ছি, ইয়েস, যাতে এক্সাম গুলো মিস না করি। ইয়েস, ইয়েস। আচ্ছা, ঠিক তাহলে আছে। আমরা আজকে শেষ করি, আজকে শেষ করি। হ্যাঁ নাম কি ভাইয়া তোমার, বলো? ভাই, আমার নাম প্রসন্ন শর্মা, চট্টগ্রাম থেকে বলছি। প্রসন্ন শর্মা, তোমার আমি দেখি সারাক্ষণ কমেন্টের মধ্যে তুমি আছো, চট্টগ্রাম থেকে বলতেছো। বলো তোমার প্রশ্ন দিয়ে শেষ। ভাইয়া অসুন, আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি ভাইয়া, আপনি যদি না থাকতেন আমাদের কি যে হতো। আপনার কাছে পড়ে এখন আমার বায়োলজি অনেক ইজি মনে হয়। থামো 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 আমি থামো বায়োলজি পুরো পুরো পাহাড়ের মতো মনে হতো ভাইয়া। থামো থামো, আমি জানি এটা হবে, আমি এটাও জানি যে তোমরা একদিন অনেক ভালো করবা। তো আমার তো কাজ হচ্ছে এতটুকুই। দেখো, আমি আমি তো জ্ঞান তো নাজিল করি না, তাই না? জ্ঞান আবিষ্কার করি না। বইয়ে যেটা আছে আমি শুধু এটাকে সহজ করে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করে তোমাদের পড়াই। তোমাদের সাথে যদি আমার এডমিশনে গিয়ে দেখা হতো, যে এই সময় দেখা হয় নাই, তোমাদের সাথে গিয়ে যদি আমার এডমিশনে গিয়ে দেখা হতো, ট্রাস্ট মি, 32,000 স্টুডেন্ট এর মধ্যে মেজর পোর্শন আমার কাছে পড়েনি, এবং সবার একই কথা ছিল, কেন আগে দেখা হলো না? এডমিশনে গিয়ে যে প্রেশারের ভেতরে তারা গেছে, তারা শুধু আমার বলছে কেন আগে দেখা হলো না। হ্যাঁ, আমি তো ওইটাই, ওই আফসোসটা ক্রিয়েট করার জন্য পড়াই, যে তুমি একদিন বুঝবা যে আমার সাথে তোমার কেন তাড়াতাড়ি দেখা হলো না। সো তোমরা যারা আমার জার্নিতে আসো, তোমরা সবসময় স্যাটিসফাইড থাকবা, না বুঝলে জিজ্ঞেস করবা, না মিললে মিলানোর ট্রাই করবা, বাট কখনো এই জার্নিটা ছাড়বা না, নইলে কিন্তু 2 বছর পর গিয়ে ওই আফসোসটা আবার করতে হবে যে কেন কন্টিনিউ করলাম না। আল্লাহ তোমাদের সবকিছু সহজ করে দিক এবং তোমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়ায় দিক, আইকিউ বাড়ায় দিক, পরীক্ষার রেজাল্ট ভালো করুক। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ প্রসন্ন শর্মা জানানোর জন্য। ভাইয়া ফেসবুক অফ করো।